আই গেস এভরিথিং ইজ ওকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, মানে ভৌত আলোক বিজ্ঞান। এটা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 7 নাম্বার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা মূলত আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করে। এর আগের যে চ্যাপ্টারটা আছে সেটা শর্ট সিলেবাসে নাই আর কি, তোমাদের ব্যাচের জন্য। তো সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, বা ওটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। তো ওইখানে আলোর কণা ধর্ম নিয়ে আলোচনা করে। আলোর কণা ধর্ম ব্যাখ্যা করার জন্য যে সকল ফেনোমেনা গুলো রয়েছে সেগুলো রিলেটেড পড়াশোনা আছে এখানে জিওমেট্রিক্যাল অপটিক্সে। আর ফিজিক্যাল অপটিক্সে মূলত আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করে। আলোর তরঙ্গ ধর্মের দরুন আলো যে সকল ফেনোমেনা গুলো প্রকাশ করে সে সকল ধর্ম নিয়ে আলোচনা, যেমন ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এগুলো হচ্ছে ফিজিক্যাল অপটিক্সে আলোচ্য বিষয়, কারণ এগুলো দ্বারা আলোর তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায়। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। এখানে মূলত আমরা আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, দেন সেই কনসেপ্টগুলো প্রয়োগ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম অথবা থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করব। আমাদের এই চ্যাপ্টারটা আগে বলেছি তরঙ্গ, আলোর যে তরঙ্গ তরঙ্গ ধর্ম রয়েছে সেই তরঙ্গ ধর্ম নিয়ে চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। তো আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আসলে কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে কি বোঝায়? তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেগুলো আছে সেগুলোর উৎপত্তি কিভাবে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এখানে আমাদের যেখানে এখানে দুইটা নাম আছে, একটা হচ্ছে তড়িৎ আর একটা হচ্ছে চুম্বক, দুইটা নাম আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এখানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে। তো কোন একটা জায়গায় মনে করি এই অক্ষ বরাবর একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এবং এই যে এইখানে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় বি দ্বারা। তো বি ভেক্টর দ্বারা আমরা এটাকে প্রকাশ করলাম। তো এই দুইটা আসলে এটা 3D-তে আসলে দেখাতে হবে। যদি মানে আমরা প্রপারলি দেখাতে চাই তাহলে 3D-তে দেখাতে হবে। তো 2D-তে এটা দেখানো সম্ভব না, 2 ডাইমেনশনাল এটা দেখানো সম্ভব না। এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এর দুইটা কিন্তু সমকোণে আছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এর হারমোনিক অসিলেশনের ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়। তো এখানে হারমোনিক অসিলেশনের ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হবে। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আরেকটা অক্ষ বরাবর প্রবাহিত হবে। একটা অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড আর একটা অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো অক্ষ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা উৎপন্ন হবে সেটাও এই দুইটা অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা টু ডি তে আঁকানো আসলে পুরোপুরি পসিবল না, তাই এইভাবে আঁকানো হয়েছে। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এভাবে প্রবাহিত থাকবে। এটা হচ্ছে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে উৎপত্তি হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের হারমোনিক অসিলেশনের ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গে যে তোমার তড়িৎ ক্ষেত্র থাকে এবং চুম্বক ক্ষেত্র থাকে, এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এবং যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা উৎপন্ন হয়েছে সেটাও ওই দুইটা আহ, অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহের দিক। এটা এটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহের দিক, এই অক্ষটা। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অক্ষ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অক্ষ। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহের দিক। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহের দিক, প্রবাহের দিক। অলরাইট। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা প্রবাহিত হচ্ছে, এর বেগ যদি হিসাব করি, এর বেগ কত? তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর বেগ 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 এটাকে আমরা সি দ্বারা যদি প্রকাশ করি তাহলে সি এটা ইকুয়ালস টু
ই ডিভাইডেড বাই বি, সি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি। ই কি? ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর বি কি? বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে সি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি, ই ডিভাইডেড বাই বি। এটা কি? এটা হচ্ছে কিসের বেগ? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ, সি দ্বারা প্রকাশ করছি। এখন এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ই নট ইকুয়ালস টু বি নট, এভাবে প্রকাশ করতে পারি এটাকে, ই নট ডিভাইডেড বাই বি নট। ই নট আর বি নট কি? ই নট বি নট হচ্ছে ওই তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শীর্ষমান, ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। যেমন ওই যে আমরা বিস্তারের ক্ষেত্রে বলি না, এ হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার, ওই রকম আর কি, ঠিক আছে। ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, আর বি নট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তো এটা বেগ, এটা কিসের বেগ? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে ইংলিশে কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর বেগ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ সি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি, আর এটাকে আমরা এটাও লিখতে পারি ই নট ডিভাইডেড বাই বি নট। আশা করি বুঝতে পারছো এই ফর্মুলাটা। তো আমরা যদি এখানে আরেকটা ইকুয়েশন আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দ্রুতি কত বা বেগ কত, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসিলন নট। এখানে মিউ নট আর এপসিলন নট বলতে কি বোঝাচ্ছে? এখানে মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। এটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। একটু বেশি ল্যাগ করতেছে, বুঝছো, আমার ল্যাপটপটা। সো কনসিডার করো শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার স্কোয়ার, টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। এটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, মিউ নট এর মান। আর এপসিলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা। তো এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, সরি। এটা হচ্ছে এপসিলন নট অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতার ফর্মুলা। তো এখানে আমরা কি পড়লাম? এখানে আমরা কিছুই পড়িনি। এখানে আমরা পড়ছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর বেগ কত, কিভাবে মেজার করা যায়। তুমি ইলেকট্রিক ফিল্ডকে যদি ম্যাগনেটিক ফিল্ড এর মান দ্বারা ভাগ করো, তাহলে তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর বেগ পাবে। আরেকটা ফর্মুলা হচ্ছে 1/√, এপসিলন নট ইন্টু মিউ নট। এপসিলন নট কি? এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা, মিউ নট কি? শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। এখন তুমি যদি এপসিলন আর মিউ এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এপসিলন আর মিউ হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা এবং তড়িৎ প্রবেশ্যতা। তাহলে এটা 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 তুমি যদি হচ্ছে দাও সি ইকুয়ালস টু 1/√, মিউ এপসিলন, তাহলে মিউ আর এপসিলন যে মাধ্যমের ভ্যালু, সেই মাধ্যমে তুমি পাবা, সেই মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগটা পাবা। তো এটা আশা করি বুঝতে পারছো এগুলো। তো আমরা ঝটপট আরও এই রিলেটেড কয়েকটা ফর্মুলা পড়ে নিই। সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সি, এগুলো আমরা সবাই জানি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র আমরা সবাই জানি। এফ কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন
তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর আহ, এটা ধরো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে, আমরা আগে যেটা দেখলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ যাচ্ছে। এখন এই তড়িৎচুম্বকীয় যাবার যে রাস্তা, সেখানে যদি আমরা একটা তল রাখি, একটা তল রাখি, এটা হচ্ছে একটা তল। এই তলের ভেতর দিয়ে এই তলের একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হবে, সেই শক্তিকে প্রকাশ করার জন্য একটা ভেক্টর ইউজ করা হয়, সেই ভেক্টরকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। তো পয়েন্টিং ভেক্টরকে কি বলা হয়? এস। পয়েন্টিং ভেক্টরকে কি বলা হয়? এস। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই মিউ নট, এস ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই মিউ নট ই ক্রস বি। ই হচ্ছে কি? ম্যাগনেটিক ফিল্ড, আর বি কি? ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র। তো এস হচ্ছে কি? পয়েন্টিং ভেক্টর। তো এখানে এস ইকুয়ালস টু আমরা যদি জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করি, এস ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? আচ্ছা, ভ্যালু না, এখানে আমরা যদি আরেকটা প্যারামিটার, এখানে এইচ প্যারামিটার বলা হয় এটাকে, এইচ, এটা ইকুয়ালস টু হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই বি। এইচ ইকুয়ালস টু মিউ নট ডিভাইডেড বাই বি। তো এখানে এইচ ইকুয়ালস টু কি বললাম? এইচ ইকুয়ালস টু সরি বি ডিভাইডেড বাই মিউ নট, এটা হচ্ছে এইচ প্যারামিটার। তো এখানে আমরা যদি জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করি, তাহলে 1 ডিভাইডেড বাই মিউ নট, 1 ডিভাইডেড বাই মিউ নট ইন্টু ই ক্রস বি, ই ক্রস বি। তো এখানে ই ইন্টু বি আমরা বলতে পারি, জাস্ট ভ্যালু নিয়ে যদি চিন্তা করি, ই ইন্টু বি, ওখানে সাইন থিটা আসে আর কি, ক্রস গুণফলের ফলে। এখন বি ডিভাইডেড বাই মিউ নট এক পাশে রাখলাম, আর এখানে রাখলাম আমরা ই। তাহলে সেক্ষেত্রে এস ইকুয়ালস টু আমরা কি পাই? এস ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই মিউ নট ইকুয়ালস টু এইচ প্যারামিটার, ওই এইচ, আর এখানে কি? ই। তো এটাকে যদি আবার ভেক্টর আকারে লিখতে চাচ্ছি, তাহলে এস ইকুয়ালস টু কি? ই ক্রস এইচ, ই ক্রস এইচ। তো পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা হচ্ছে এই যে এই দুটা, এটা লিখলাম আর প্রথমে যেটা লিখলাম, এই দুটো হচ্ছে পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা। আমি যেগুলা পড়াচ্ছি আর কি, ঠিক আছে? এখন এগুলো মানে খুবই ছোট ছোট আলোচনা, এই চ্যাপ্টারের ছোট ছোট আলোচনা, তেমন কিছুই না। এগুলো থেকে তেমন কোশ্চেনও হয় না, জাস্ট দেখে রাখো। তাহলে আমরা পড়ছি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ পড়েছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে পথে যায়, সেখানে যদি আমরা কোনো একটা তল রাখি, তাহলে সেই তলের ভেতর দিয়ে কি পরিমাণ এনার্জি একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা প্রকাশ করে কি? পয়েন্টিং ভেক্টর। তো পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা হচ্ছে এই দুইটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমাদের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আছে, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে অলরাইট। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আহ, এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটো শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয় বলতো? দুটো শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই যে দুটো শীর্ষের অথবা দুটো তরঙ্গ পাদ এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো তোমরা জানো অলরেডি। এখন এই যেটা হচ্ছে 0 ডিগ্রি দশা, এখানের আর এখানকার দশা হচ্ছে এটা হচ্ছে প্লাস পাই, আর এটা হচ্ছে মাইনাস পাই। এখানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে টি ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে টি। টি হচ্ছে কি? পর্যায়কাল। তো মানে যে অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো তরঙ্গ এবং সে অবস্থায় ফিরে আসতে যত সময় লাগে, সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে ধরো এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে ফিরে এসেছে, তাহলে পর্যায়কাল টি। দুটো শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখন এই যে এটা কোশ্চেন মনে আসতে পারে যে এখানে তোমার অ্যাঙ্গেল এটা 0, এটা পাই, এটা মাইনাস পাই, কিভাবে হচ্ছে? আচ্ছা, এটাকে তুমি এভাবে চিন্তা করো যে এই যে এখানে যে তরঙ্গটুকু আছে,
এই যে এই তরঙ্গটা, এটা কি হাফ সার্কেল, এভাবে চিন্তা করো। আর এই যে নিচের এটুকু কি, এটুকু আর একটা হাফ সার্কেল, এটুকু আর একটা হাফ সার্কেল। তাহলে এই যে এইখান থেকে এত দূর যদি আসে, তাহলে কত কোণ অতিক্রম করে? এখান থেকে এত দূর আসলে এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে এত দূর আসলো, তাহলে কত কোণ অতিক্রম করলো? পাই। দেন এখান থেকে এত কোণ অতিক্রম করলো, দেন পাই। তাহলে তার মানে এই যে পুরোটা যখন ঘুরে আসে তখন কত কোণ অতিক্রম করে? 2 পাই কোণ অতিক্রম করে। তো এখানে সে কারণে এটা বলা হচ্ছে উপরেরটা পাই, নিচেরটা হচ্ছে মাইনাস পাই। অলরাইট, এখন এগুলো জাস্ট এখন দেখো, এগুলো অলরেডি তোমরা হয়তো তরঙ্গ চ্যাপ্টারে পড়েছো। এসএসসি তো তরঙ্গর এই সকল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছিল। তো এখানে আমাদের এত কিছু এগুলো জানার বিষয় না, আমাদের মেন জানার বিষয় হচ্ছে, দেখো এখানে যখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, যখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই যে এটুকু কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এত দূর পর্যন্ত, এই যে এখান থেকে ধরো যাত্রা শুরু করেছিল, এত দূর পর্যন্ত আসলো, তাহলে এটা কি ল্যামডা। দুটো তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব, অথবা তোমার এই যে এখান থেকে যাত্রা শুরু করছিল এখানে, মানে একটা পুরো সাইকেল অতিক্রম করেছে, এই দূরত্বটাও কি ল্যামডা, এটা বলতে পারি আমরা। তো এখানে ল্যামডা দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে পথ দশা কত অতিক্রম করছে? 2 পাই। 2 পাই, দেখো এই যে আবার বলছি, এই যে এটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল, তাহলে এই যে পুরোটা যখন অতিক্রম করে তখন কত পথ অতিক্রম করে? ল্যামডা পরিমাণ পথ অতিক্রম করে, এবং কত পরিমাণ দশা অতিক্রম করে? সেটা হচ্ছে 2 পাই পরিমাণ দশা অতিক্রম করে। তাহলে এখানে আমরা বলতে পারি ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য কত? ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য হচ্ছে, আমরা বলতে পারি ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই। ল্যামডা পথ পার্থক্যে, আচ্ছা, 2 পাই দশা পার্থক্যে একই জিনিস বলছি। 2 পাই দশা পার্থক্যে পথ পার্থক্য, হচ্ছে 2 পাই দশা পার্থক্যে পথ পার্থক্য ল্যামডা। তাহলে ডেল একক দশা পার্থক্যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, তাহলে ডেল দশা পার্থক্যে পথ পার্থক্য কত হবে? ডেল দশা পার্থক্যে পথ পার্থক্য হবে ডেল এক্স ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডেল হচ্ছে দশা পার্থক্য, আর ডেল এক্সকে কি ধরেছি? পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ডেল ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, এটাও আমরা লিখতে পারি। এখানে ডেল এক্স কি? ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য, আর ডেল কি? দশা পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ডেল এটা হচ্ছে দশা পার্থক্য, আর ডেল এক্স এটা হচ্ছে পথ পার্থক্য। এই দুটো খুবই ইম্পর্টেন্ট সূত্র। তো আমরা ফার্স্ট যে টাইপটা ছিল এই টাইপে কি পড়েছি? এই টাইপে তড়িৎচুম্বকীয় তরঙ্গের পরিচিতি পড়েছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত সেটা পড়েছি, পয়েন্টিং ভেক্টর পড়লাম কি, এবং পড়লাম তরঙ্গের কিছু বিষয়াদি নিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য কি, পর্যায়কাল কি, তারপর দশা কি, এগুলো আমরা দেখলাম আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই দুইটা যে ফর্মুলা পড়লাম, এই দুইটা ফর্মুলা থেকে অনেক কোশ্চেন এসে থাকে। আচ্ছা, তো আমরা এই রিলেটেড কয়েকটা কোশ্চেন সলভ করি। দেখো এখানে আমাদের এই কোশ্চেনটা সলভ করব, প্লাস এখানে আমরা এটা হচ্ছে কি, এটা সাস্ট আসে কোশ্চেন, সাস্ট এই ইউনিট গত বছর আসছিল 24-25 সেশনে এই কোশ্চেনটা আসছিল। সেশন ভুল হতে পারে আমার, বাট এই কোশ্চেনটা সাস্টে আসা কোশ্চেন। ঠিক আছে, সাস্টের এই ইউনিট আসা কোশ্চেন। তো এখানে কোশ্চেনে কি বলেছে, এখানে একটা দেখো কি দিয়েছে, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মান। এই তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তড়িৎ প্রাবল্যের রাশি তরঙ্গটি কোন দিকে ধাবমান? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে
এই যে যে তোমার তড়িৎ প্রাবল্যের রাশিটা দিয়েছে, এটা কি তড়িৎ প্রাবল্যের রাশি, তাই না? তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ডের মানে ইকুয়েশন, এটা কোন দিকে ধাবমান? ইকুয়েশনটা কি দিয়েছে? ইকুয়েশনটা দিয়েছে ই ইকুয়ালস টু ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। আচ্ছা, এটা আমরা কয়েকটা ইকুয়েশন লিখি, এটা একটা লিখলাম, আরেকটা ইকুয়েশন লিখি ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই দুইটা ইকুয়েশন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্লাস এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর, এক্স অক্ষ মাইনাস এক্স অক্ষ। কিভাবে বুঝলাম? দেখো, এটা বোঝার, কোন অক্ষ বরাবর এটা যাচ্ছে সেটা বোঝার খুবই একটা সিম্পল হয়েছে। দেখো, এই যে কে এক্স, এখানে যদি এক্স থাকে তাহলে প্রথমত এটা এক্স অক্ষ বরাবর, যদি এক্স এর আগে প্লাস থাকে তাহলে সেটা ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, যদি এক্স এর আগে মাইনাস থাকে, যে মাইনাস আছে, তার মানে এটা কি ঋণাত্মক অক্ষ বরাবর। আমি যদি এখন এই ইকুয়েশনটা দিই, দেখো বি ইকুয়ালস টু বি নট সাইন কে জেড মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। তো ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন, এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে এটা যদি আমি বলি তাহলে এটা হচ্ছে জেড প্লাস জেড অক্ষ বরাবর যাচ্ছে। কিভাবে বুঝলাম? খুবই ইজি ওয়ে এটা বোঝার, যে এটা হচ্ছে, এই দেখো জেড আছে, তাহলে জেড অক্ষ বরাবর, জেড এর আগে কি আছে? প্লাস আছে, তার মানে এটা জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর। তাহলে আমাদের যে কোশ্চেনটা করেছে, আমাদের কোশ্চেনটা সেম এটা করেছে না, ই ইকুয়ালস টি নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে দেখো এক্স আছে, তার মানে কি এক্স অক্ষ বরাবর, এর আগে কি প্লাস আছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, তার মানে অ্যান্সার কি ক নাম্বার। আশা করি বুঝতে পারছো। আমাদের ক্লাস কি চলছে? বুঝতে পারছো কি তোমরা? টাইপ ওয়াইজ প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, দেন সেই কনসেপ্টগুলো প্রয়োগ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম অথবা থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো কিছু এটা করেছে, আমাদের কোশ্চেনটা সেম এটা করেছে না, ই ইকুয়ালস টি নট সাইন এক্স মাইনাস ওমেগা টি। আচ্ছা, দেখো এক্স আছে, তার মানে কি এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার হচ্ছে এটা, তাহলে চৌম্বক ক্ষেত্রের বিস্তার ওইটা, চৌম্বক ক্ষেত্রের বিস্তার এটা। এখন বলেছে তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত, তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত। তা এখানে যে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, এটা কি দিয়েছে বলো? চৌম্বক ক্ষেত্রের বিস্তার বি নট, এর ভ্যালু দিয়েছে 4 × 10⁻⁻⁶ টেসলা। এখন তোমাকে তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত সেটা নির্ণয় করতে বলেছে। খুবই ইজি ফর্মুলা, আমরা কি জানি? আমরা জানি ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ সি, এটা ইকুয়ালস টু কি ই নট ডিভাইডেড বাই বি নট। তাহলে ই নট ইকুয়ালস টু কি? ই নট ইকুয়ালস টু সি ইন্টু বি নট। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻³ আলোর বেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 3 × 10⁸ ইন্টু এখানে বি নটের মান কত দিছে? বি নটের মান হচ্ছে তোমার 4 × 10⁻⁻⁶ টেসলা। তাহলে এখানে তুমি দুইটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার কত পাবা? 2400 পাবা আই গেস। এটা বের করবা, তোমরা এটা বের করবা, এটা জাস্ট গুণ করার বিষয়। তাহলে এটাতে আর সময় নষ্ট করলাম না, এটা খুব ইজি একটা ম্যাথ। এবার দেখো, এই রিলেটেড ম্যাথ দুইটা আসছে সাস্টে। আমি যেগুলো কোশ্চেন সলভ করাচ্ছি না সবগুলো সাস্টেরই কোশ্চেন, এটাও সাস্টে আসারই কোশ্চেন, এটাও সাস্ট এ ইউনিট আসার কোশ্চেন, সাস্ট এ ইউনিট। আমার সেশন কত সেশন আসছিল এটা আমার খেয়াল নাই। এটা সাস্টের বি ইউনিট আসা কোশ্চেন, সাস্ট বি ইউনিট।
অলরাইট, তো এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হচ্ছে এত, তাহলে তাদের দশা পার্থক্য কত হবে? এখানে পথ পার্থক্য ডেল এক্স এর মান আছে, ডেল ডেল এর মান কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক আমরা জানি। দশা পার্থক্য ডেল ডেল এটা ইকুয়ালস টু কি 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো দিয়েছে দেখো, ডেল এক্স এর ভ্যালু দিয়েছে কত? ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁻7 মিটার। এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম। তো এটাকে আমরা কি করব? মিটারে নেব। তাহলে 6000 অ্যাংস্ট্রমকে যদি মিটারে নাও, 6000 × 10⁻, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10, তার মানে এটা কি কত বছর? 6 × 10⁻⁻7 মিটার। তাহলে এখানে ডেল ডেল এটা ইকুয়ালস টু কত আসছে? 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত? 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 6 × 10⁻⁻7। এখানে ডেল এক্স 3 × 10⁻⁻7। আচ্ছা, এটা হাতে হাতে হয়ে যাবে ক্যালকুলেশন। দেখো 10⁻⁻7 10⁻⁻7 কাটাকাটি। এখানে 6কে যদি 3 দ্বারা কাটি তাহলে কত থাকে? এখানে থাকে নিচে 2, তাহলে এই 2 আর উপরের 2 কাটাকাটি, তাহলে শুধুমাত্র থাকে কি? পাই। তার মানে ডেল ডেল মানে দশা পার্থক্য এখানে কত পাচ্ছি? দশা পার্থক্য হচ্ছে পাই। তার মানে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, গ। বুঝতে পারছো? এর আগে কি প্লাস আছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, তার মানে অ্যান্সার কি? ক নাম্বার। আশা করি হ্যাঁ, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। দেন পাই যদি এক্স, তো আমাদের এই চ্যাপ্টারটা আগে বলেছি তরঙ্গ। আচ্ছা, আমি লাইভে আসি না কেন? বিষয় হচ্ছে আমি এখানে বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো আমি পেন ট্যাবে ক্লাস নিচ্ছি, আর পেন ট্যাবে তো লেখার জায়গা এমনিতেই ছোট। আমি যদি মানে আমার আমার ফেসটা দেখানো যেত কোনায়, বাট এখানে সমস্যা হচ্ছে ফেসটা যদি কোনায় থাকে তাহলে তোমাদের হয়তো স্কিনটা একটু ছোট হয়ে যায়, সেই কারণে আমি ওই ফেসটাও কেটে দিয়েছি। তো যদি আমার মানে আমার ফেসটা দেখে, আমার মুখের ভঙ্গি দেখে অনেকটা বোঝা যায় টিচার কি বলছে অথবা কি আকারে বোঝাচ্ছে, সেটা থেকেও কিন্তু অনেকটা মানে সেটা কিন্তু পড়ার বোঝাতে ইফেক্ট ফেলে। সো আমি চেষ্টা করবো আগামী থেকে, আগামী দিন থেকে যদি আমি ক্লাস নেই, তাহলে আমি যে কর্নারে যেটা একটা উঠে থাকে সেটা আমার ফেসটা নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, কর্নারে আমার ফেসটা নিয়ে আসার চেষ্টা করবো আগামী দিন থেকে। তবে মানে স্কিনটা একটু ছোট হয়ে যায়। অলরাইট, আমরা এগিয়ে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যতিচার। এই চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ব্যতিচার। এখান থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে, সর্বোচ্চ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এখান থেকে এসে থাকে। তো ব্যতিচার এটা আলো যে একটা তরঙ্গ, এইটা প্রমাণ করে এই ব্যতিচার। তো ব্যতিচার কি আমি সংজ্ঞাতে পরে যাব, আগে আমি বোঝাই তারপর সংজ্ঞাতে যাব। তো ধরো এখান থেকে কোন একটা সোর্স অফ লাইট আমরা মারছি, ঠিক আছে? এখান থেকে একটা সোর্স অফ লাইট মারছি, ধরো এখান থেকে লাইটই মারা হয়েছে। এটা হচ্ছে সোর্স অফ লাইট। তো এই সোর্স অফ লাইট এটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ আগাচ্ছে, গোলীয় তরঙ্গমুখ আকারে তো আগাচ্ছে। এখন এখানে দুইটা চির আছে, এ একটা চির, এ একটা চির। তো এখানে কিছু পরিমাণ তরঙ্গ, কিছু পরিমাণ মানে আলো, সোর্স অফ লাইট এদিক দিয়ে যাবে, কিছু পরিমাণ আলো এদিক দিয়ে যাবে। তার মানে এখানে যে উৎসটা ছিল সোর্স, এখানে সোর্স যেটা ছিল সোর্স, এই সোর্সটা এখানে দুই ভাগে ভাগ হলো, এখানে একটা সোর্স, এখানে একটা সোর্স। এখন তরঙ্গটা দুই ভাগে ভাগ হয়ে গেল। দেখো এটা একটা ভাগ এভাবে সামনের দিকে যাবে, আরেকটা ভাগ হচ্ছে এটা একটা ভাগ।
আরেকটা কালার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অলরাইট, এইটা এটা একটা ভাগ। তো কি হলো, আমরা কি করেছি, আমরা একটা সোর্স অফ লাইট নিয়েছি, সেখান থেকে যখন লাইট মারা হয়েছে, এখানে দুইটা চির আছে, এটা একটা চির, এটা একটা চির, দুইটা চিরের জন্য এই সোর্স অফ লাইট দুইটা ভাগ হয়ে গেছে। এখন দেখো মাঝে মধ্যে এই যে এখানে সাদা তরঙ্গ আর এই যে এখানে যে হলুদ কালার যে তরঙ্গটা এঁকেছে, দুইটা কি ওভারল্যাপ করেছে, মাঝে মাঝে জায়গায় ওভারল্যাপ করেছে। তো এই ওভারল্যাপের কারণে লব্ধি তরঙ্গের, দেখো এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, ভালোভাবে আঁকাই, এটা হচ্ছে ধর একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, সাথে আরেকটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, দুইটা যদি আমরা যোগ করি, এই তরঙ্গের বিস্তার হচ্ছে ধরলাম আমরা এ, এই তরঙ্গের বিস্তারও ধরলাম আমরা এ। তাহলে এই যে এটা দেখো দশা, দশা সেম দশায় আছে, এরা এখান থেকে শুরু হয়েছে, এখানের এটারও অসিলেট এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই দুইটা সেম দশা আছে, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে যে রেজাল্টেন্ট তরঙ্গটা পাওয়ার কথা সেটা কিন্তু ডাবল হবে, অর্থাৎ তার তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে বিস্তারটা 2a পরিমাণ হচ্ছে। এখন এর উল্টোটা যদি হয়, এখানে যদি উল্টোটা হয়, এরকমটা যদি হয়, এখানে এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে আরেকটা তরঙ্গ, এটার সাথে আরেকটা তরঙ্গ আমরা যোগ করছি, যেটা তার উল্টো, মানে এটা অসিলেট এখান থেকে শুরু হয়েছে। তার মানে দেখো এই দুইটার দশা কিন্তু আলাদা, এটার অসিলেট এখান থেকে শুরু হয়েছে, এটার অসিলেট এখান থেকে শুরু হয়েছে। তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো, জিরো পাবো, কোনো তরঙ্গই পাবো না। তাহলে বোঝো এখানে এই যে এই দুইটা কিসে মিলিত হয়েছে, এই দুইটা সমদশায়। আর এখানে যেটা যেটা দেখলাম এটা হচ্ছে কি বিপরীত দশায়, বিপরীত দশায়। তো সমদশায় যখন মিলিত হয়েছে তখন দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা ডাবল হয়ে গেছে, আর বিপরীত দশায় মিলিত হলে তরঙ্গ দৈর্ঘ্য জিরো হয়ে গেছে। তার মানে যখন সমদশায় মিলিত হয় তখন উজ্জ্বল, এটা একটা আলো কম উজ্জ্বল, এটা একটা আলো কম উজ্জ্বল, যখন দুইটা মিলিত হয়েছে তখন অধিক উজ্জ্বল একটা আলোতে পরিণত হয়েছে। কিন্তু যখন বিপরীত দশায় মিলিত হয় তখন এই দুইটা তরঙ্গ ভ্যানিশ হয়ে যায়, তার মানে এখানে কি অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন হবে। তার মানে এইখানে যখন আমরা দেখছি দুইটা সোর্সে বিভক্ত হয়ে গেছে আলোটা, তখন কোথাও কোথাও এই যে দুইটা তরঙ্গ যখন ওভারল্যাপ করে তখন কোথাও কোথাও সমদশে মিলিত হয়, কোথাও কোথাও বিপরীত দশে মিলিত হয়। এই সমদশায় বিপরীত দশে মিলিত হওয়ার কারণে কি একটা ডোরা তৈরি করে, কোথাও যেখানে সমদশায় মিলিত হয় সেখানে উজ্জ্বল ডোরা, যেখানে বিপরীত দশে মিলিত হয় সেখানে অন্ধকার ডোরা তৈরি করে। তো এটাই হচ্ছে আমাদের ব্যতিচারের সংজ্ঞা। সেটা হচ্ছে যখন দুই বা ততোধিক সমসঙ্গত আলোক তরঙ্গ একই স্থান থেকে একই সঙ্গে পারস্পরিক উপরিপাত করে, ফলে কোথাও আলোক তীব্রতা বৃদ্ধি, কোথাও হ্রাস বা শূন্য হয়, এই ঘটনাকে বলা হয় ব্যতিচার। তো ব্যতিচারের ফলে যেখানে সমদশে মিলিত হয় সেখানে উজ্জ্বল ডোরা পাওয়া যায়, এটা হচ্ছে কেন্দ্র উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে কেন্দ্র উজ্জ্বল ডোরা। এখানে ধরো এখানে কি পাওয়া গেছে, উজ্জ্বল ডোরা পাওয়া গেছে। তারপর পাওয়া যায় অন্ধকার ডোরা, তারপর আবার ধরো উজ্জ্বল ডোরা, আবার উজ্জ্বল ডোরা পাওয়া যায়, উজ্জ্বল ডোরা, তারপর আবার আবার অন্ধকার ডোরা, তারপর আবার উজ্জ্বল ডোরা, এরকম উজ্জ্বল অনুজ্জ্বল, উজ্জ্বল অনুজ্জ্বল ডলার ঝালর তৈরি হয়। তো এই ঝালরকে বলা হয় ব্যতিচার ঝালর। তাহলে কেন ব্যতিচার তৈরি ব্যতিচারের ঘটনা ঘটে, ব্যতিচারের ঘটনা ঘটে যখন দুটো সমসঙ্গত উৎস থেকে দুটি তরঙ্গ সমসঙ্গত দুটো উৎস, এটা হচ্ছে একটা সমসঙ্গত উৎস, এটা সমসঙ্গত উৎস বলতে বোঝাই তোমার বিস্তার সেম থাকতে হবে, আরও দুইটা কন্ডিশন আছে। তো ওইগুলো আমাদের থিওরিটিক্যাল জিনিস, থিওরিটিক্যাল জিনিসপত্রে আমরা তো যাবো না, যেগুলো অ্যাডমিশন টেস্টের আগে পড়ে শুধুমাত্র মাথা ভারী করা। তো এখানে দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে যেখানে যেখানে সমদশে মিলিত হচ্ছে তরঙ্গ সেখানে উজ্জ্বল ডোরা, যেমন এই যে কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র উজ্জ্বল, উপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম, এটা কেন্দ্র উজ্জ্বল, এটা হচ্ছে কেন্দ্র উজ্জ্বল, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল, এরকম। এটা হচ্ছে প্রথম অন্ধকার, এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার, এরকম। অলরাইট। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত এখন বিস্তারিত পড়ব, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এগুলো। তো আপাতত বোঝা গেছে কেন কিভাবে ব্যতিচার আসলে, ব্যতিচারের ঘটনাটা ঘটে কেন ঘটে সেটা বোঝা গেছে কিনা।
আচ্ছা, আমি যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তো এই গ্রুপে সেভ আছে। আমার আমার জাস্ট আইডির উপর একটা ক্লিক করবা, ঠিক আছে? আমার আইডির উপর ক্লিক করবা, তাহলে দেখবা যে ওই আহ, আমি যতগুলো ক্লাস নিয়েছি সবগুলোই একসাথে আছে। উপরে আমি ক্যাপশনও দিয়ে দিয়েছি কোন চ্যাপ্টারের ক্লাস নিয়েছি, সেগুলো দেওয়া আছে, সেখানে গেলেই তুমি পাবা। অলরাইট, শর্ট সিলেবাসের বাইরে কি ক্লাস হয় না? হ্যাঁ, শর্ট সিলেবাসের বাইরেও ক্লাস হবে। আম, তবে আমাদের শর্ট সিলেবাসটা বেশি গুরুত্বপূর্ণ, তো তো সেগুলো আগে শেষ করে তারপর শর্ট সিলেবাসের বাইরের ক্লাসগুলো আমরা নিয়ে নিব। হুম। আচ্ছা, এখন আমরা নেক্সটে দেখি। তো আমাদের এটা হচ্ছে একটা উৎস, এটা হচ্ছে আরেকটা উৎস। তো সাপোজ এই উৎস থেকে একটা তরঙ্গ, এই তরঙ্গ, এখান থেকে একটা তরঙ্গ, এখান থেকে একটা তরঙ্গ এখানে গিয়ে মিলিত হলো, এবং এখান থেকে একটা তরঙ্গ এখানে গিয়ে মিলিত হলো। তার মানে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে এখানে একটা ডোর আমরা পাইছি, ধরো, ঠিক আছে? এখানে যে কোনো একটা ডোর আমরা পাইছি, এখানে যে কোনো একটা ডোর আমরা এখানে পাইছি। অলরাইট। আচ্ছা, সময়ের ভেতরে আমরা কমপ্লিট, আমাদের তো শর্ট সিলেবাসের বাইরে আর হচ্ছে আহ, 3টা চ্যাপ্টার আছে। শর্ট সিলেবাসের ভেতরে শুধুমাত্র 3টা চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমরা দেখা যাচ্ছে তার ভেতরে নিয়ে নেব। হুম। আমাদের তো সিলেবাস তেমন বাকি নেই, সময় খুব কম হলেও আমাদের সিলেবাসও প্রায় শেষ হয়ে আসছে। ঠিক আছে, তো এখানে একটা ডোরা পাওয়া গেছে, আমরা পড়ায় ফেরি। তো এই উৎস থেকে একটা তরঙ্গ এবং এই উৎস থেকে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ একসাথে গিয়ে এখানে মিলিত হয়েছে। তো এটা যে কেন্দ্রীয় উজ্জ্বল, এই যে এই জায়গাটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে দূরত্বে এটা আছে সেটা আমরা ধরলাম এক্স এন। ঠিক আছে, এটা যে কোনো উজ্জ্বল বা অন্ধকার ডোরা আমরা ধরছি, এটা একটা উজ্জ্বল ডোরা হতে পারে, অন্ধকার ডোরা হতে পারে, যে কোনো উজ্জ্বল বা অন্ধকার ডোরা। অলরাইট। তো এখান থেকে দুইটা তরঙ্গ গিয়ে এখানে মিলিত হয়েছে, উপরিপাতনের ফলে একটা কি তৈরি করেছে, একটা উম, তোমার উজ্জ্বল ডোরা অথবা অন্ধকার ডোরা তৈরি করেছে। তো এখন এটার দূরত্ব আমরা ধরছি এখান থেকে, যে তোমার এই যে এটা উৎস আর এটা কি পর্দা, এটাকে কি বলছে, এটা হচ্ছে পর্দা, আর এটা হচ্ছে উৎস। এই এই যে দুইটা, এই দুইটা হচ্ছে কি, এই দুইটাকে আমরা বলছি উৎস। এই উৎস থেকে গিয়ে পর্দায় মিলিত হচ্ছে। এখন এই যে উৎস থেকে পর্দা এর দূরত্ব হচ্ছে আমরা ডি। উৎস থেকে পর্দার এই দূরত্বটা কত? উৎস থেকে পর্দার এই দূরত্বটা ডি, আমরা ধরলাম ডিস্টেন্স ডি, এই পর্দার দূরত্ব ডি। এখন এইখানে আমরা এটা থেকে এটার উপর একটা লম্ব টানি, এই যে প্রথম তরঙ্গ থেকে দ্বিতীয় তরঙ্গের উপর একটা লম্ব টানি, প্রথম তরঙ্গ থেকে দ্বিতীয় তরঙ্গের উপর একটা লম্ব টানলাম, তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো, সেটা হচ্ছে আমরা ধরলাম থিটা কোণ। ঠিক আছে, এখানে একটা কোণ উৎপন্ন হলো থিটা। তো এখন এই যে এখানে যে দৈর্ঘ্যটুকু আমরা পাবো, এই যে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে ডেল এক্স। ডেল এক্স কি? পথ পার্থক্য। পথ পার্থক্য দেখো, এটা কিন্তু এই তরঙ্গ থেকে ডেল এক্স পরিমাণ এগিয়ে আছে, তার মানে এই দুইটার পথ পার্থক্য হচ্ছে ডেল এক্স। এবং দুইটা উৎস, এই দুইটা উৎসের মধ্যবর্তী দূরত্ব, এই উৎসের দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। আচ্ছা, এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি এই ত্রিভুজটা একটু এখানে আঁকাই, তাহলে এখানে এরকম আমরা একটা ত্রিভুজ ত্রিভুজ পাচ্ছি, এরকম একটা ত্রিভুজ পাচ্ছি, যার এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে ডেল এক্স, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে উচ্চতার মধ্যবর্তী দূরত্ব এ। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু কি বলতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু বলতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে ডেল এক্স ডিভাইডেড বাই এ। এটা পেলাম আমরা সাইন থিটা ইকুয়ালস টু। এখন আমরা এখান থেকে
যে আমরা যে কোনো একটা উজ্জ্বল বা অন্ধকার ডোরা চিন্তা করেছি, এটার যদি একটা রেখা টানি তাহলে এই যে যেখানে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে এই থিটার পরিমাণই, থিটার সমানই। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে আর এই কোণটা দুইটা সেম। তো এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা চিন্তা করি, এখানে যে ত্রিভুজটা আঁকছি সেটা নিয়ে যদি চিন্তা করি তাহলে সেটা কেমন, সেটা হচ্ছে এরকম, যার এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এক্সেন আর এটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি এখানে ট্যান থিটা সূত্র প্রয়োগ করি, ট্যান থিটা এটা ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি এক্সএন ডিভাইডেড বাই ডি। এখন থিটা যদি ক্ষুদ্র হয়, থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা দুইটার ভ্যালু কি সমান, সাইন থিটা ট্যান থিটার দুইটার ভ্যালুই সমান। তাহলে আমরা থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কি ট্যান থিটা। তাহলে এখানে সাইন থিটা ইকুয়ালস টু কি ডেল এক্স ডিভাইডেড বাই এ, ট্যান থিটা ইকুয়ালস টু কি, ট্যান থিটা হচ্ছে এক্সএন ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সএন, এটা ইকুয়ালস টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, এক্সএন ইকুয়ালস টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মাথায় রাখতে হবে। এই যে এখান থেকে আমাদের আরেকটা ফর্মুলা আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এ সাইন থিটা এটা ইকুয়ালস টু ডেল এক্স। অলরাইট, এখন আমাদের যে ফর্মুলাটা আসলো এটা কি বলতো, এটা হচ্ছে এনতম যে কোনো ডোরার দূরত্ব, এনতম যে কোনো ডোরার দূরত্ব। এটা হচ্ছে এনতম যে কোনো ডোরার দূরত্ব, এনতম যে কোনো ডোরার দূরত্ব কোথা হতে, কেন্দ্র উজ্জ্বল হতে, কেন্দ্র উজ্জ্বল হতে এনতম যে কোনো ডোরার দূরত্ব, কেন্দ্র উজ্জ্বল হতে, কেন্দ্র উজ্জ্বল হতে যে কোনো ডোরার দূরত্ব। এখন আমরা আসলে দেখতে চাই যে কেন্দ্র উজ্জ্বল হতে যে কোনো ডোরার দূরত্ব আমরা বের করলাম। এখন উজ্জ্বল ডোরা অথবা অন্ধকার ডোরা যে কোনো একটা স্পেসিফিক কেজে দূরত্বটা কত হবে সেটা আমরা দেখতে চাই। এখন এখানে আমাদের খুবই ইন্টারেস্টিং বিষয় যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে ডেল এক্স কেমন হবে, ডেল এক্সটা কি পথ পার্থক্য, ডেল এক্স পথ পার্থক্য। এখন উজ্জ্বল ডোরার জন্য ডেল এক্স উজ্জ্বল ডোরার জন্য, উজ্জ্বল ডোরার জন্য ডেল এক্স উজ্জ্বল ডোরার জন্য কেমন হয় বলতো, সমদশায় মিলিত হতে হচ্ছে, সমদশায় যদি মিলিত হয় তাহলে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। আমি দেখালাম দুটো তরঙ্গ যদি সমদশায় মিলিত হয় তাহলে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তো তুমি এভাবে এটা চিন্তা করো, সমদশায় কখন মিলিত হবে। তুমি মনে করো যে যে চেয়ার ঘুরে না, একটা চেয়ার আছে না যে বসলে যে সেলুনে গেলে দেখা যায় এভাবে ঘুরাই চলে আসে। তো তুমি ধরো সেলুনের ওই চেয়ারে বসে আছো, এখন তুমি আয়নার দিকে তাকিয়ে আছো, তোমার সামনে যে আয়নাটা আছে সেই আয়নার দিকে তাকিয়ে আছো এই পয়েন্টে। এখন তোমাকে সেলুনওয়ালা এভাবে ঘুরাই দিল, ঘুরে তুমি কি হয়েছো, মানে এটা হচ্ছে তোমার সামনের মিরর, এটা হচ্ছে পেছনের মিরর। এখন তুমি আছো এইখানে তুমি চেয়ারে বসে আছো, এখন তুমি হয়ে আছো এদিক হয়ে আছো। এখন তোমাকে সেলুনওয়ালা যখন ঘুরাইছে তখন যদি তোমাকে 2 পাই কোণে ঘোরায়, 2 পাই, তাহলে তুমি এই যে পুরোটা ঘুরে আবার এদিক হলে, তাহলে তুমি যে মুখে ছিলে, যে মিররের দিকে ছিলে সেই মিররের দিকে আসলে, তাই না, যে মিররের দিকে ছিলে সেই মিররের দিকে আসলে। এখন এরকম যদি হয়, তোমাকে ঘোরানোর পর তুমি উল্টো দিকে চলে আসলে, মানে এদিকে ছিলে, তোমাকে ঘোরানোর পর তোমার ফেস হয়ে গেছে এইদিকে, তাহলে কি তুমি বিপরীত দিশে চলে আসছো। তার মানে তোমাকে যদি 2 পাই কোণে ঘোরানো হয় তাহলে তুমি সমদশায় আসবে, মানে এদিকে ছিলে, তোমাকে 2 পাই কোণে ঘোরানো হয়েছে, তাহলে পুরোটা ঘুরে তুমি আবার এদিকেই থাকবে, তাহলে এটা হচ্ছে সমদশায়। এখন তুমি এদিকে ছিলে, তাহলে তোমাকে যদি পাই কোণে ঘোরানো হয়, পাই কোণে, তাহলে তুমি এদিকে হবে, তার মানে বিপরীত দশা। তার মানে উজ্জ্বল ডোরার জন্য সমদশায় মিলিত হতে হয়, উজ্জ্বল ডোরার জন্য সমদশায় মিলিত হতে হয়। তাহলে সমদশার ক্ষেত্রে কোনটা কত হতে হয়, পাই, 4 পাই, 6 পাই, এরকম উজ্জ্বল ডোরার জন্য এই কোণগুলো হতে হয়। এগুলো কি, এগুলো হচ্ছে দশাগুলো এরকম হতে হয়। তাহলে এগুলোর সাথে পথের যদি আমরা সম্পর্ক করি তাহলে এগুলো হচ্ছে কি 2n পাই, আমরা বলতে পারি 2n পাই, এটা হচ্ছে কি দশা।
আমরা এখানে উজ্জ্বল ডোরার জন্য ডেল এক্স আর ডেল ডেল কেমন সেটা আমরা দেখতে যাচ্ছি। ডেল ডেল কি? দশা পার্থক্য, আর ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য। তাইলে এটার সাথে তুমি যদি সম্পর্ক করো এখন, ডেল এক্স ইকুয়ালস টু আমরা কি জানি? ডেল এক্স ইকুয়ালস টু আমরা জানি ডেল এক্স ইকুয়ালস টু 2 পাই, সরি ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডেল ডেল। এখন ডেল ডেল এর ভ্যালু তুমি যদি বসাও ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, ডেল ডেল এর ভ্যালু আমরা ওখান থেকে ইউনিভার্সাল পেয়েছি 2 পাই 2n পাই। এখন 2 আর পাই এটা যদি কাটা দাও, 2 পাই কেটে দাও, তাহলে তোমার এখানে থাকে এন ল্যামডা। ডেল এক্স ইকুয়ালস টু কি? এন ল্যামডা। এটা হচ্ছে উজ্জ্বলের জন্য। এটা কি? উজ্জ্বলের জন্য। উজ্জ্বলের জন্য, উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য, উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য দশা পার্থক্য এবং পথ পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। আর উজ্জ্বল ডোরার জন্য দশা পার্থক্য ডেল ডেল, এটা ইকুয়ালস টু 2n পাই। এই দুইটা কি? উজ্জ্বল ডোরা পাবার শর্ত। এই দুইটা উজ্জ্বল ডোরা পাবার শর্ত। অন্ধকার ডোরা পাবার শর্ত কি? ডেল ডেল আর ডেল এক্স এর ভ্যালু কেমন হতে হবে? অন্ধকার ডোরার জন্য বিপরীত দশায় মিলিত হতে হবে। অন্ধকার ডোরার জন্য, অন্ধকার ডোরার জন্য তোমার ডেল ডেল এটা হতে হবে পাই, 3 পাই, 5 পাই এরকম। মানে তুমি এদিকে আছো, তোমাকে ঘুরে ঘুরে একেবারে এদিকে দিতে হবে। তার মানে কি? পাই কোণে ঘোরাতে হবে, অথবা 3 পাই অথবা 5 পাই এরকম করে ঘোরাতে হবে। তাহলে তোমার দশা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। তার মানে এখানে তোমার পায়ের কি বিজোড় গুণিতক, পায়ের কি বিজোড় গুণিতক। তাহলে 2n-1 পাই, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা পথ পার্থক্য কত পাবো? এই জন্য এটার জন্য করসপন্ডিং পথ পার্থক্য আমরা পাবো 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে অন্ধকার ডোরার জন্য, এটা এই দুইটা হলো অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্য এবং পথ পার্থক্য। এখন আমরা যে কোনো উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা এটার যে ফর্মুলাটা পেয়েছিলাম xn, এটা ইকুয়ালস টু কি পেয়েছিলাম? ডেল এক্স ডি ডিভাইডেড বাই ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, এটা পেয়েছিলাম। এখন আমরা যদি এনতম, এটা কি পেয়েছিলাম? এনতম যে কোনো ডোরার দূরত্ব। এখন আমরা যদি এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব পেতে চাই, উজ্জ্বল ডোরার দূরত্ব এটা যদি আমরা পেতে চাই, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে এই যে ডেল এক্স, ডেল এক্সটা কি বলতো? পথ পার্থক্য। ডেল এক্স আমরা কত পেয়েছি? এন ল্যামডা। উজ্জ্বল ডোরার জন্য কি পেয়েছি? ডেল এক্স এর জায়গায় কি এন ল্যামডা বসাতে হবে, তাই না? এটা 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 পেয়েছি। তাহলে এনতম যে কোনো উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স এন, ডেল এক্স এর জায়গায় জাস্ট কি বসাও? এন ল্যামডা, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এনতম যে কোনো ডোরার দূরত্ব এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখানে এন এর মান কি? তুমি যততম উজ্জ্বল ডোরা পেতে চাও, ধরো 10তম উজ্জ্বল ডোরা পেতে চাও, তাহলে এন এর মান কত? 10। ল্যামডা যে আলোরটা ফেলা হয়েছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে উৎস হতে পর্দার দূরত্ব এবং এ হচ্ছে উৎসদয়ের মধ্যবর্তী দূরত্ব। যেগুলো মানে প্রত্যেকটা কি যে এখানে আমি বুঝিয়েছি, যে এখানে এখানে সবকিছু বুঝেছি। এটা হচ্ছে উৎসদের মধ্যবর্তী দূরত্ব এ, ডি হচ্ছে উৎস থেকে পর্দার দূরত্ব। অলরাইট, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি এনতম অন্ধকার ডোরার দূরত্ব পেতে চাই, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে কত পাবো আমরা? ডেল এক্স, এনতম অন্ধকার ডোরার জন্য ডেল এক্স কত? 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2, এটা আমরা দেখলাম এনতম অন্ধকার ডোরার জন্য। এনতম অন্ধকার ডোরার জন্য এটা হচ্ছে ডেল এক্স এর মান, মানে পথ পার্থক্য। তো আমরা জাস্ট এই যে এখানে ডেল এক্স এর জায়গায় মানটা বসিয়ে দিলেই তো পেয়ে যাচ্ছি। xn ইকুয়ালস টু এন, ডেল এক্স এর জায়গায় তুমি পথ পার্থক্যটা জাস্ট বসে দাও 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2, ল্যামডা ডিভাইডেড মানে ডেল এক্স এর যে মান 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2, এটা বসালে তুমি যে কোনো অন্ধকার ডোরার দূরত্ব কত পাবে? এটা। তাহলে এটা হচ্ছে যে কোনো অন্ধকার ডোরার দূরত্ব, আর এটা হচ্ছে যে কোনো উজ্জ্বল ডোরার দূরত্ব। এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, এখন আমরা যদি এটা করি যে প্রথম উজ্জ্বল,
প্রথম উজ্জ্বল এর দূরত্ব, আমরা সব দূরত্ব কোথা থেকে মাপছি? কেন্দ্র উজ্জ্বল থেকে। প্রথম উজ্জ্বলের দূরত্ব, তাহলে এন এর মান কত? এন এর মান 1। প্রথম উজ্জ্বলের দূরত্ব তুমি যদি বের করতে চাও তাহলে x1, এটা ইকুয়ালস টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে এন এর জায়গায় কত বসাবা? তুমি 1 বসাবা। তাহলে 1 ল্যামডা ডি যদি বসাও তাহলে কত পাচ্ছ? x1 ইকুয়ালস টু এন এর মান যদি 1 বসাও তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখন তুমি দ্বিতীয় উজ্জ্বল বের করেছো, দ্বিতীয় উজ্জ্বল এর দূরত্ব। দ্বিতীয় উজ্জ্বলের জন্য কত বসাতে হবে? এন এর মান। দ্বিতীয় উজ্জ্বলের জন্য এন এর মান বসাতে হবে 2। তাহলে এখানে তুমি এক্স এর ভ্যালু কত পাবা? x2, মানে তোমার দূরত্বটা কত পাবা? এন এর জায়গায় 2 বসাইছো, তাহলে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, এটা হচ্ছে প্রথম উজ্জ্বলের দূরত্ব। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করতে চাই। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় করতে চাই। তাহলে কিভাবে নির্ণয় করতে পারি? x2 মাইনাস x1, আমরা এখানে বলবো পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব সেটা কত হবে? x2 মাইনাস x1। x2 কত? x2 হচ্ছে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। x1 কত? x1 হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি পাবা ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে কিসের ফর্মুলা? এটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরা বা দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, খুব ইম্পর্টেন্ট। সেম ভাবে আমরা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বটাও সেম, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। যেভাবে ক্যালকুলেট করলাম এভাবে ক্যালকুলেট করে দেখবা। দিন শেষে তোমাকে ফর্মুলাগুলোও মেমোরাইজ করতে হবে। যেগুলো যেভাবে করে দিচ্ছি এভাবে একবার তুমি প্র্যাকটিস করে দিন শেষে তোমাকে যে বক্স আকারে যেটা করে দিচ্ছে এটা কিন্তু মেমোরাইজ করতে হবে। কিন্তু মেমোরাইজ কিন্তু ওভাবে হয় না, একটা প্রসেস আছে মেমোরাইজ করার। এই যে জিনিসগুলো যেভাবে আমি লিখছি এভাবে কানেক্ট করে মেমোরাইজ করতে হয়, তাহলে মাথায় থাকে, নাহলে একটার সাথে আর একটা গুলিয়ে ফেলবে, এটা স্বাভাবিক। ফিজিক্সের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে তোমার যদি সূত্রগুলো মেমোরাইজ থাকে তাহলে খুব সহজেই কিন্তু ম্যাথগুলো কমপ্লিট করা যায়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ধরা খাই সেখানে হচ্ছে ম্যাথ করতে গিয়ে আমাদের সূত্র খেয়াল থাকে না, এটা হচ্ছে সমস্যা। তো কেন খেয়াল থাকে না তার উত্তর হচ্ছে আমরা জিনিসগুলো এভাবে কানেক্ট করে পড়ি না। কানেক্ট করে যদি পড়তাম তাহলে আমাদের মাথায় থাকতো। আচ্ছা, এখন আমরা যদি একটা ডোরার প্রস্থ কত সেটা নির্ণয় করতে চাই। এই যে দেখো, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝাচ্ছি? এই যে এখানে ডোরা তৈরি হয়েছে, এই যে এই দুটা কি? দুটা উজ্জ্বল ডোরা। এই দুটা উজ্জ্বল ডোরা, এই দুটা কি? দুটা অন্ধকার ডোরা। এই যে দূরত্বগুলো কত সেগুলো নির্ণয় করলাম। এখন ডোরার প্রস্থ যদি নির্ণয় করতে চাই তাহলে এই বেধটুকু কত, এই বেধটুকু কত সেটা হচ্ছে ডোরার প্রস্থ। আচ্ছা, আমরা এখন ডোরার প্রস্থ নির্ণয় করতে চাই। তাহলে পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এখানে কি আছে বলতো? পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বে প্রায় দুইটা ডোরা ইনক্লুডেড। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বে দেখো, এটার অর্ধেক অন্ধকার ডোরা পুরোটা এবং এই উজ্জ্বল ডোরার অর্ধেক। তার মানে এ অর্ধেক আর এ অর্ধেক মিলে 1 আর অন্ধকার ডোরা মিলে 1, মানে দুইটা ডোরা মিলে দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যত সেটা হচ্ছে দুইটা উজ্জ্বল ডোরার মানে বেধের সমান। তাহলে এখন একটা ডোরার প্রস্থ যদি আমরা নির্ণয় করতে চাই, ডোরার প্রস্থ, তাহলে এই যে এই দূরত্বকে 2 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে ডোরার প্রস্থ। তো আমাদের ব্যতিচারের এই বিষয়গুলো ছিল। ব্যতিচার আমি আরেকবার রিক্যাপ করব।
খুব ইম্পর্টেন্ট টপিক। তো ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে তোমাকে কি করা হলো, একটা মানে একটা সোর্স অফ লাইট দেওয়া হলো, সেই সোর্স অফ লাইট যখন দুটো মানে সুসংগত মানে দুটো চির আছে এখানে, দুইটা চির দিয়ে যখন যাবে তখন দুইটা সুসংগত উৎসে যদি রূপান্তরিত হয়, তাহলে এই যে দুইটা তরঙ্গে ভাগ হয়ে যাবে। এটা দুইটা তরঙ্গে ভাগ হওয়ার ফলে এই যে যে আমরা দেখতে পাচ্ছি একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর উপরে পাতিত হচ্ছে, যদি সমদশায় মিলিত হয় তাহলে দেখো এটা ডাবল হয়ে যাচ্ছে, তার মানে অধিক উজ্জ্বল হচ্ছে। আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো দুটো তরঙ্গ উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের যে তীব্রতা আছে তার হ্রাস বৃদ্ধির কারণে একেবারে শূন্য হয়ে যাচ্ছে, কোথাও কোথাও অনেক আলো হচ্ছে। তার মানে কোথাও উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, কোথাও অন্ধকার ডোরা পাওয়া যাবে। তো এই যে উজ্জ্বল অন্ধকার ডোরার যে পট্টি তৈরি হচ্ছে, এই ঘটনাটাই কি, ব্যতিচার। তো ব্যতিচারের জন্য আমরা কি কি নির্ণয় করতে চাই? আমরা নির্ণয় করতে চাই যে যে কোনো ডোরার দূরত্ব কত কেন্দ্রীয় উজ্জ্বল হতে, এটা হচ্ছে মানে আমাদের বেস। এই বেস থেকে যে কোনো ডোরার দূরত্ব নির্ণয় করতে চাই। তো বেস থেকে যে কোনো ডোরার দূরত্বর সূত্র হচ্ছে ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ, এক্স এন ইকুয়ালস টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এখানে এন কি, এন হচ্ছে তোমার সরি, এন এর এখনো পরিচয় আসেনি। তো এখন আমরা দেখবো যে ওটা দেখলাম যে কোনো ডোরা অন্ধকার হইতে পারে, উজ্জ্বল হইতে পারে। তো যদি উজ্জ্বল ডোরা হয় তাহলে এখানে উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য হচ্ছে ডেল এন ল্যামডা এবং দশা পার্থক্য হচ্ছে টু এন ল্যামডা। অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্য টু এন মাইনাস ওয়ান ল্যামডা আর পথ পার্থক্য হচ্ছে টু এন মাইনাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই টু। তো এটা হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম যে এক্স এন ইকুয়ালস টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এই ফর্মুলাতে ডেল এক্স মানে পথ পার্থক্য যদি আমরা বসাই তাহলে কি পাবো, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, মানে উজ্জ্বলের জন্য যেটা পথ পার্থক্য ডেল এক্স, সেটা যদি এই সূত্রে বসাই তাহলে উজ্জ্বলের জন্য দূরত্ব পাবো। আর ডেল এক্স পথ পার্থক্য অন্ধকারের জন্য যেটা, সেটা যদি আমরা বসাই ডেল এক্স এর ভ্যালুতে, তাহলে আমরা পাবো অন্ধকারের জন্য কত দূরত্বটা। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা বের করলাম যে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, দুইটা দূরত্ব কত। এখন দ্বিতীয়টার থেকে প্রথমটা যদি বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন সেমভাবে আমরা দুটো অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব সেম ফর্মুলাটাই পাবো। দ্বিতীয় অন্ধকার থেকে প্রথম অন্ধকার বিয়োগ দিবা, তাহলে এই ফর্মুলাটাই পাবা। ডোরার প্রস্থ কি, ডোরার প্রস্থের ফর্মুলা হচ্ছে এইটা, মানে দুটো অন্ধকার বা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটা হচ্ছে একটা ডোরার প্রস্থ। তো এই যে ফর্মুলাগুলো যে বক্স আকারে লিখে দিয়েছে এগুলো মাথায় রাখতে হবে। তো এগুলো মাথায় রাখার জন্য এভাবে কানেক্ট করে জিনিসগুলো পড়তে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ব্যতিচার রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করতে চলে যাব। দেখো এখানে কি এখানে এটাও সাস্টে আসার প্রশ্ন, আমার মানে ইয়ার লিখতে আজকে খেয়াল নাই। তো এখানে দেখো কি বলেছে, এত হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট ইয়ং এর দ্বিচির পরীক্ষা। আচ্ছা, আমি যেটা পড়ালাম এটা বলতে খেয়াল নাই, যে পরীক্ষাটা এই যে এরকম, এই যে পরীক্ষাটা দুইটা এটা হচ্ছে একটা স্লিট, এটা হচ্ছে একটা স্লিট। স্লিট মানে কি, স্লিট মানে হচ্ছে চির, SLIT, স্লিট। স্লিট, এটা একটা স্লিট, এটা একটা স্লিট। তাহলে এখানে দেখো দুইটা স্লিট, এটা একটা স্লিট, এটা একটা স্লিট, তো ডাবল স্লিট। তো এই পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী ইয়ং, সে কারণে এটাকে বলা হয় ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ঠিক আছে, দ্বিচির পরীক্ষা। তো এই যে পরীক্ষাটা আমরা যেটা আমরা ভিজুয়ালি এঁকেছি সেটা আসলে একটা এক্সপেরিমেন্ট। কার এক্সপেরিমেন্ট? ইয়ং এর এক্সপেরিমেন্ট। তো এখানে বলেছে ইয়ং এর, আচ্ছা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় যে আলোটা ব্যবহার করেছে তার কম্পাঙ্ক হচ্ছে এত, পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, পর্দাটি 1.5 মিটার দূরে থাকলে চির দুটির মধ্যবর্তী চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত। একটু মানে কনসিডার করে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। বাংলাও তো টাইপ করতে গেলে কিছু কিছু জায়গায় মিস্টেক হয়। তো এখানে কি কি বলেছে, এখানে বলেছে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে যে আলোটা, সেটার কম্পাঙ্ক F ইকুয়ালস টু কত, 6 × 10⁻14 হার্জ। এটা হচ্ছে আলোর কম্পাঙ্ক। দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, আমরা এখানে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এগুলো
এত বড় করে লেখা লাগবে না, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব এভাবে লিখবো না, জেড লিখলে বুঝবো এটা কি বলা হচ্ছে। এটা বলা হচ্ছে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, জেড। অলরাইট। তো এখানে ফ্রিকোয়েন্সি যে আলোটা ব্যবহার করছে তার ফ্রিকোয়েন্সি 6 × 10⁻14 হার্টজ। তারপর যে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা জেড, এটা কত দিয়েছে, এটা হচ্ছে 0.75 মিলিমিটার। এখন যে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব ডি এর ভ্যালু কত, 1.55 মিটার। এখন তোমার থেকে জানতে চাইছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, মানে এ এর ভ্যালু কত। এখন আমরা কি জানি, আমরা ফর্মুলা জানি, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব সেটা উজ্জ্বল হোক বা অন্ধকার হোক, সেটা জেড ইকুয়ালস টু কি ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই জেড। এখন তাহলে দেখো ভ্যালু কি কি কিসের কিসের দেওয়া আছে, এখানে ডি এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র ল্যামডার ভ্যালু দেওয়া নেই। ল্যামডার ভ্যালু তাহলে কিভাবে পাবো, দেখো আমরা প্রথমে একটা সূত্র পড়ছিলাম, সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এফ। সি সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ কত, 3 × 10⁻8। এখানে ফ্রিকোয়েন্সি এর মান হচ্ছে 6 × 10⁻14। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে, আমি একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে আসে 3 × 10⁻8 ডিভাইডেড বাই কত, 6 × 10⁻14। এখানে আসে 5 × 10⁻⁷, 5 × 10⁻⁷ মিটার। তাহলে এখন আমাদের এর ভ্যালু নির্ণয় করা খুবই সোজা। এ ইকুয়ালস টু ল্যামডার ভ্যালু কত, 5 × 10⁻⁷, ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 1.55, এবং জেড, জেড এর ভ্যালু হচ্ছে 0.75 মিলিমিটার। তাহলে মিটারে নিলে কত হবে, 10⁻⁻3। এটা দ্বারা গুণ করো, তাহলে এটা ক্যালকুলেশন করো কত হয়। উপরে হচ্ছে 5 × 10⁻⁷ গুণন 1.55 ডিভাইডেড বাই 0.75 গুণন 10⁻⁻3। তাহলে অ্যান্সার আসে 1.03 মিলিমিটার, 1.03 মিলিমিটার, 10⁻³ দিয়ে আসছে আর কি, ঠিক আছে। তাহলে এটা মিটারে আসছে, 1.03 × 10⁻³ আসছে, তাহলে এটা কি মিটারে আসছে, তাহলে মিলিমিটার নিলে 1.03 মিলিমিটার। তার মানে অ্যান্সার কি, ঘ নম্বর। খুব ইজি ম্যাথ। আমাদের ফর্মুলা যদি জানি তাহলে এই ম্যাথ শুধুমাত্র ফর্মুলা প্রয়োগ করলে হয়ে যাবে, বুঝতে পারছো কিনা। এটা 10⁻³ আসছে, তাহলে এটা কি মিটারে আসছে, তাহলে মিলিমিটার নিলে 1.03 মিলিমিটার। তার মানে অ্যান্সার কি, ঘ নম্বর। আচ্ছা, আমি আমি যদি লাল কালারের কালি দিয়ে লিখছি তাহলে দেখা যাচ্ছে না, আমি এটা খেয়াল করি নাই। আচ্ছা, আমি লাল কালারের কালি দিয়ে লিখবো না, এটা একটা অস্পষ্ট আসছে, বাদ, ওটা বাদ। অলরাইট, আমরা এবার নেক্সটে আমরা এবার আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে অপবর্তন। তো অপবর্তন আলোর তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করার জন্য আরেকটা ফেনোমেনা বা আরেকটা ধর্ম। তো অপবর্তন কি, অপবর্তন হচ্ছে, এটা ধরো কোন একটা ধার, এটা কোন একটা ধার, এরকম কি দেখছো কিনা তোমরা, অবশ্যই দেখছো যে ধরো আলো যখন রুমের ভেতর আসে, ঠিক আছে, দরজা দরজা দিয়ে রুমের ভেতর আলো আসছে, তাহলে দরজার আশেপাশের যে জায়গাটা সেটা বেশি উজ্জ্বল থাকবে, এবং যত মানে রুমের কোণার দিকে যাবে তত কি অনুজ্জ্বল হবে, তাই না, জায়গাটা তত অনুজ্জ্বল হবে। মানে বেশি উজ্জ্বল থেকে আস্তে 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 আলো কম মানে আলোর যে তীব্রতা সেটা কমতে আছে। তার মানে ধরো মনে করো এটা হচ্ছে দরজার একটা ধার, তো যখন এখান থেকে একটা সোর্স অফ লাইট, এখান থেকে একটা সোর্স অফ লাইট
এখান থেকে আলো যাচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে এভাবে। এখন এই যে যখন একটা সরু সরু ধার এটা পায়, তখন আলোটা কি করে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। কিন্তু আলোটা যাবার কথা ছিল কোন দিক দিয়ে বলতো? এই যে সোজা যাওয়ার কথা ছিল, আলোটা এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, তাই না? আলো যদি কণা হয় তাহলে এই যে একেবারে আলো যদি শুধুমাত্র সোজাই চলতো তাহলে এভাবে যাওয়ার কথা ছিল, এই যে এদিক তো আসার কথা ছিল না। কিন্তু যখন মানে আলো কোন একটা ধার পায়, ধার কোন একটা ধার দিয়ে যায়, তখন কি করে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। যে এই অঞ্চলটাকে আমরা কি বলছি, জ্যামিতিক ছায়া অঞ্চল, জ্যামিতিক ছায়া অঞ্চল। তো আলো সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু আলো কি হয়, বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে চলে আসে। তো কোনো সরু চির বা ধার ঘেঁষে আলো যখন যায় তখন সেটা জ্যামিতিক ছায়া অঞ্চলে বেঁকে প্রবেশ করে। এই ঘটনাটাই কি, অপবর্তন। আলোর এই ফেনোমেনাটাই কি, অপবর্তন। তো এখানে কি বলেছে দেখো, যখন আলো কোনো সংকীর্ণ ছিদ্র বা কোনো ধার ঘেঁষে অতিক্রম করে তখন সরল পথে না গিয়ে বেঁকে ছড়িয়ে পড়ে, তখন আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকে অপবর্তন বলে। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাটাই কি, অপবর্তন। তো অপবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রেনল শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তো ফ্রেনল শ্রেণীর অপবর্তন যেটা, ফ্রেনল শ্রেণীর অপবর্তনে ছিদ্র থেকে পর্দা এবং উৎস সসীম দূরত্বে অবস্থান করে। আর ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে ছিদ্র থেকে পর্দা এবং উৎস দুটা অসীম দূরত্বে অবস্থান করে। মানে এটা বলতে বোঝায়, মানে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে তোমার লেন্স ইউজ করা হয়, তো সেক্ষেত্রে আলোর বেঁকে যাওয়ার ইয়ে থাকে না, তো অসীম অনেক দূরত্ব পর্যন্ত সেমিয়াতে যেতে পারে। তো তোমার মানে গোলীয় তরঙ্গমুখ যখন থাকে তখন এভাবে ছড়িয়ে পড়ে, এভাবে ছড়িয়ে পড়ে। বাট সমতল তরঙ্গমুখ যখন থাকে তখন এই যে সমতল মুখের জন্য তোমার যে কোনো পয়েন্টে ওয়েভলেন্থগুলো সোজা যেতে থাকে সমতল তরঙ্গমুখের জন্য। তো সমতল তরঙ্গমুখ ইউজ করা হয় ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে। তো ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে সমতল তরঙ্গমুখ ব্যবহার করার জন্য অসীম দূরত্বে ছিদ্র এবং পর্দা রাখলেও সমস্যা হয় না। তো আমরা দেখবো, এটা বিস্তারিত দেখবো। দেখো, ফ্রেনল শ্রেণীর অপবর্তনে যে এটা কি উৎস, আর এটা হচ্ছে পর্দা। এটা কি, এটা হচ্ছে উৎস আর এটা পর্দা। তো ফ্রেনল শ্রেণীর অপবর্তনে উৎসর পর্দা কি সসীম দূরত্বে অবস্থান করে, সসীম দূরত্বে অবস্থান করে। আর যে উৎসটা আছে এটা হচ্ছে সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইট, এটা হচ্ছে মানে সোর্স অফ লাইট, এখানে এসে তোমার এটা কি, এটা হচ্ছে সরু ধার। এই সরু ধার ঘেঁষে যাওয়ার সময় সোর্স অফ লাইট, এটা সোর্স অফ লাইট। এন্ড সরু ধার ঘেঁষে যাওয়ার সময় দেখো যাওয়ার কথা ছিল কি, এইভাবে সোজা, এইভাবে সোজা। তার মানে আলোকিত হওয়ার কথা ছিল কোনটুকু, শুধুমাত্র এই অংশটুকু আলোকিত হওয়ার কথা ছিল, এই অংশটুকু। বাট না, আমরা দেখি যদি এরকম সরু একটা ছিদ্র দিয়ে আলোটা যায় তাহলে এই যে এভাবে এই অংশটুকু আলোকিত হবে, এই অংশটুকু আলোকিত হবে, এবং এখানে আলোর পরিমাণ একটু বেশি থাকবে। আস্তে 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 আলোর পরিমাণ এদিকে কমতে থাকবে, আর এদিকে একসময় দেখা যাবে পিওর অন্ধকার। তো এটা এখানে মানে এটাই হচ্ছে কি, অপবর্তন। তো এখানে কি হয়, এখানে যে একটা উৎস তৈরি হয়, এখানে আরেকটা উৎস তৈরি হয়, এরকম এভাবে অসংখ্য উৎস তৈরি হয়। তো ওই উৎস তৈরি হয় জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। এটা হচ্ছে ফ্রেনল শ্রেণীর অপবর্তনের। এখানে তোমার হচ্ছে মেনলি যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে সসীম দূরত্বে অবস্থান করে। ফ্রেনল শ্রেণীর অপবর্তনে উৎস এবং পর্দা সসীম দূরত্বে অবস্থান করে। এই ইনফরমেশনটা মাঝে মাঝে চলে আসে, এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে কি করা হয়, যে উৎসটা আছে, এটা হচ্ছে উৎস, এখানে একটা লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স। এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। অলরাইট। তো এখান থেকে যখন তোমার গোলীয় তরঙ্গমুখ যখন বের হয়,
গোলীয় তরঙ্গ মুখে তরঙ্গ যে কোনো দিকে মানে প্রবাহিত হতে থাকে, তাই না? এই যে এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এরকম যে কোনো দিকে প্রবাহিত হতে থাকে, যে কোনো দিকে প্রবাহিত হতে থাকে তরঙ্গটা। আচ্ছা, অন্য কালার দিয়ে আঁকি, এটা বোঝা যাচ্ছে না। এটা তরঙ্গ আঁকছি, এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, মানে বিভিন্ন তরঙ্গ এভাবে থাকে। যখন তোমার এটা এই লেন্সে পড়বে তখন এটা কি হয়ে যাবে বলতো? সোজা একটা তরঙ্গে পরিণত হবে। তো এই যে এখানে এসে কি সরু একটা ধার পেল, এখানে এসে একটা সরু ধার পেল। এখন এখান থেকে এরা কি হবে? এখান থেকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করবে। জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার কারণে এখানে দেখা যাবে আহ, কি দেখা যাবে? আমি দেখো, এটা একটা, এটা হচ্ছে আমরা কি পর্দা এখানে রাখলাম। তো পর্দাতে কি দেখা যাবে? জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার কারণে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার কারণে এই যে এখানে দুটো উৎস তৈরি হলো, তাই না? এখানে দুটো উৎস তৈরি হলো, এখানে একটা উৎস বলতে পারি, এখানে একটা উৎস বলতে পারি। এই যে এই তরঙ্গটা আসার কারণে, এই তরঙ্গটা আসার কারণে এখানে একটা উৎস তৈরি হলো, এখানে একটা উৎস তৈরি হলো। তো এই 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 যে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করবে এগুলো, এখানে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করছে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করছে এভাবে। জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করছে। এই যে এই তরঙ্গটা সোজা ধরো গেল, সোজা গেল। তাহলে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করছে, এই যখন তোমার কি পাচ্ছে? সরু ধার পাচ্ছে, তখন জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করছে। এগুলো হচ্ছে জ্যামিতিক ছায়া অঞ্চল। তোমার শুধুমাত্র এটুকু অংশ আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু দেখো তরঙ্গগুলো এখানে সরু ধার পাওয়ার কারণে, সরু ধার পাওয়ার কারণে এই অংশ আলোকিত হবে, এই অংশ আলোকিত হবে, আবার এই অংশও আলোকিত হবে। তো এটাই হচ্ছে তোমার ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে তোমার যেহেতু লেন্স ব্যবহার করা হয়, তাই এখানে উৎস থেকে যে পর্দার দূরত্বটা সেটা কি হয়? অসীম হয়। উৎস থেকে পর্দার দূরত্বটা অসীম হয়ে থাকে। তো এখানে আমরা বলতে পারি যে এই দূরত্বটা কত? এই দূরত্বটা অসীম দূরত্ব। অলরাইট, তো এখানে আমরা যেটা পাচ্ছি, এখানে বিশাল একটা উজ্জ্বল পাচ্ছি, বিশাল উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, যেটাকে বলছি কেন্দ্রীয় উজ্জ্বল। তারপর ছোট্ট অন্ধকার, তারপর ছোট্ট অন্ধকার, তারপর পাবো মানে বড় উজ্জ্বল, তারপর বড় অন্ধকার। এভাবে আস্তে আস্তে আমরা কি পাবো? এভাবে আস্তে আস্তে আমরা অন্ধকারের দিকে আগে থাকবো। মানে এখানে বড় অন্ধকার, ছোট অন্ধকার, এখানে একটা উজ্জ্বল, তারপর অন্ধকার, এরকম আমরা কি পাবো? ডোরা পাবো। আসলে বিষয়টা কি হয়? যখন জ্যামিতিক জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে তখন কেন্দ্রে একটা বড় উজ্জ্বল, তারপর ছোট অন্ধকার, তারপর তার চাইতে ছোট উজ্জ্বল, তারপর তার চাইতে ছোট অন্ধকার, এভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে। তো এটাই হচ্ছে তোমার অপবর্তনের মূল বেসিক্স আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অপবর্তনের মূল বেসিক্স। অলরাইট, তো অপবর্তনের ক্ষেত্রে তোমার যে চির আছে, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা ধরলাম কত? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, এ হচ্ছে উচ্চদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এ, এই দূরত্বটা ধরলাম আমরা এ। চিরের প্রস্থ, এটা কি? চিরের প্রস্থ, চিরের প্রস্থ এ। তো আমরা একটা সূত্র পড়েছিলাম, সেটা কি বলতো? যে ফার্স্টে আমি দেখাই সূত্রটা, ফার্স্টে পড়েছিলাম যখন ব্যতিচার পড়ি। এখানে পড়েছিলাম এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স, ডেল এক্স ইকুয়ালস টু কি? এ সাইন থিটা। এখন এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। আমরা জানি উই নো ডেল এক্স ইকুয়ালস টু কি? ডেল এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, ডেল এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। তো এখন আমাদের অপবর্তনের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়ালস টু 2n+1, ডেল এক্স ইকুয়ালস টু 2n+1 ল্যামডা। এটা হচ্ছে এই পরিমাণ পথ পার্থক্য উজ্জ্বলের জন্য। এই পরিমাণ পথ পার্থক্য কিসের জন্য? উজ্জ্বলের জন্য।
আমরা যে দেখলাম না, একই দশা মানে সমদশে যদি মিলিত হয় তাহলে উজ্জ্বল, বিপরীত দশে যদি মিলিত হয় তাহলে অন্ধকার। তাহলে সমদশে মিলিত হওয়ার জন্য পথ পার্থক্য হওয়া লাগবে 2n+1 ল্যামডা। কিসের জন্য? অপবর্তনের জন্য। 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2, সরি 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কি উজ্জ্বলের জন্য, উজ্জ্বলের জন্য। আর ডেল এক্স ইকুয়ালস টু এন ল্যামডা, এটা হচ্ছে অন্ধকারের জন্য, এটা হচ্ছে অন্ধকারের জন্য জন্য উজ্জ্বলের জন্য পথ পার্থক্য 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2, অন্ধকারের জন্য পথ পার্থক্য n ল্যামডা। তাহলে এখানে আমরা এনতম উজ্জ্বল ডোরা আর এনতম অন্ধকার ডোরা এগুলোর যদি আমরা শর্ত নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, del x equals to a sin theta equals to del x। এবং আরেকটা সূত্র আমরা এখানে পড়েছিলাম, আরেকটা সূত্র কি ছিল বলতো? xn equals to del x d divided by del x d divided by a, এই সূত্রটাও পড়েছিলাম। তো আমরা যদি এখানে তোমার এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে চাই, উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, আমরা যদি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে xn ইকুয়ালস টু, আমরা উজ্জ্বল ডোরার শর্ত কি, যে ডেল এক্স এর জায়গায় কি দিব? উজ্জ্বল ডোরার শর্তটা দিয়ে দিব। উজ্জ্বল ডোরার জন্য 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2 d ডিভাইডেড বাই a। ডেল এক্স মানে পথ পার্থক্য, উজ্জ্বলের জন্য 2n+1 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে xn এটা ইকুয়ালস টু পাবো 2n+1 ল্যামডা d ডিভাইডেড বাই 2a। তাহলে এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব কত পাবো? এনতম অন্ধকার ডোরার দূরত্ব এটা কত পাবো? xn ইকুয়ালস টু, অন্ধকার ডোরার জন্য ডেল এক্স এর ভ্যালু কত? অন্ধকার ডোরার জন্য ডেল এক্স এর ভ্যালু হচ্ছে n ল্যামডা d ডিভাইডেড বাই a। তাহলে এটা হচ্ছে এনতম অন্ধকার ডোরার দূরত্ব। কোথা থেকে সবকিছু মাপছি? সবকিছু আমরা মাপছি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, সবকিছু আমরা মাপছি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। এটা হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা সবকিছু মাপছি। এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল, এই দিককার এটা হচ্ছে প্রথম, এটা প্রথম অন্ধকার, এটা প্রথম অন্ধকার। অলরাইট, তো এটা ছিল আমাদের অপবর্তন। তো অপবর্তন আমরা দুই ধরনের, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। তো অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনের বিষয়টা কি, অপবর্তনের মূল বেসিক্সটা কি, অপবর্তন আসলে কি বোঝায়? অপবর্তন হচ্ছে যখন আলো কোন একটা সরু চির বা ধার ঘেঁষে যায় তখন বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে, এই ঘটনাটাকে বলা হয় কি? অপবর্তন। আলোর এই ফেনোমেনাটাই কি? অপবর্তন। অপবর্তন দুই ধরনের, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আর একটা হচ্ছে ফ্রনহপার শ্রেণীর অপবর্তন। আমরা অপবর্তনের জন্য যে যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেখলাম। অপবর্তনের জন্য ফর্মুলাগুলো কি? এই যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব। দেখো জাস্ট ব্যতিচারের বিপরীতটা, ব্যতিচারের ক্ষেত্রে 2n, ব্যতিচারের ক্ষেত্রে কি ছিল? 2n-1, এখানে 2n+1 জাস্ট বসাবো। অলরাইট, আর ব্যতিচারের ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল এখানেও সেম, দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব z, এটা ইকুয়ালস টু ল্যামডা d ডিভাইডেড বাই a। সেম ফর্মুলা।
আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব গ্রেটিং কর্তৃক অপবর্তন। আমরা দেখলাম জাস্ট নর্মাল অপবর্তন, এখন আমরা দেখব গ্রেটিং কর্তৃক অপবর্তন। গ্রেটিং কর্তৃক অপবর্তন। তো গ্রেটিং কি? গ্রেটিং হচ্ছে একটা হচ্ছে ধরো এই যে চালনি দেখছো না, চালনিকে একটা পাত আকারে তুলনা করে, একটা পাত, লোহার একটা পাত, সেখানে অসংখ্য মানে আণুবীক্ষণিক ছিদ্র করা হয়। এটা হচ্ছে একটা ছিদ্র, ধরো এটা হচ্ছে একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এরকম অসংখ্য ছিদ্র করা হয়। তাহলে এই যে পাতটা গঠন হচ্ছে, পাতটাকে বলা হয় কি? গ্রেটিং। তো এই গ্রেটিং এ যদি তুমি কি আলো মারো তাহলে কি হবে? এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম চির রয়েছে। তো এই এই চিরের দরুন কি হবে? চিরের দরুন, চিরের কারণে জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোগুলো প্রবেশ করবে। তাহলে এই যে এইখানে গ্রেটিং এর দরুন আমরা কি করতে পারি? অপবর্তন এর ঘটনা ঘটাতে পারি। তো এই গ্রেটিং এর দরুন অপবর্তনের যে বিষয়টা সেটা আমরা দেখব এখন। তো গ্রেটিং এর যে তোমার প্রতিটা চিরের বেধ, এটা হচ্ছে কি? এ। প্রতিটা চিরের বেধ এ, এ দ্বারা আমরা প্রকাশ করলাম। এবং একটা চির হতে আরেকটা চিরের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা প্রকাশ করলাম বি দ্বারা। তাহলে এখানে এ প্লাস বি এর মান যেটা পাবো সেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক এ প্লাস বি। এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি। ডি কি? ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ডি কে কি বলা হয়? গ্রেটিং ধ্রুবক। ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। তো এখন এই ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এন। এন কি? এন হচ্ছে, এখানে পরিচয় দিয়েছি দেখো, এন হচ্ছে একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা। একক দৈর্ঘ্যে যতটা দাগ থাকে, দাগ বলতে এখানে কি বোঝাচ্ছে? চির বোঝাচ্ছে। একক দৈর্ঘ্যে যতটা দাগ থাকে সেটাকে বলা হয় গ্রেটিং, মানে এন এর মান, সেটা হচ্ছে এন এর মান। একক দৈর্ঘ্যে দাগের সংখ্যাটা হচ্ছে এন। আর গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এন। এখন আমরা জানি এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স, এটা আমরা জানি। তো এখন তোমার গ্রেটিং কর্তৃক অপবর্তনে, গ্রেটিং কর্তৃক অপবর্তনে উজ্জ্বলের জন্য, গ্রেটিং কর্তৃক অপবর্তনে উজ্জ্বলের জন্য, গ্রেটিং কর্তৃক অপবর্তনে উজ্জ্বলের জন্য ডেল এক্স এটা ইকুয়ালস টু এন ল্যামডা, সেম ব্যতিচারের মতো। আর অন্ধকারের জন্য, অন্ধকারের জন্য ডেল এক্স ইকুয়ালস টু 2n মাইনাস 1, 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। মানে ব্যতিচারের জন্য আমরা যেটা পড়ছি না, এখানেও একেবারে সেম, একেবারে সেম। তাহলে আমরা যেটা দেখো ব্যতিচারের জন্য যে শর্তগুলো পড়েছিলাম অপবর্তনের ক্ষেত্রে, সেই শর্তটা উল্টা। উজ্জ্বলের জন্য যে শর্তটা পড়েছিলাম ব্যতিচারের জন্য, অপবর্তনে সেটা উল্টা। গ্রেটিং কর্তৃক অপবর্তনে আবার ওইটাই সেম, মানে ব্যতিচারের জন্য যেটা প্রযোজ্য গ্রেটিং কর্তৃক অপবর্তনে সেটা প্রযোজ্য। আর অপবর্তনে, শুধু অপবর্তনে সেটা উল্টা। তো এখানে আমরা উজ্জ্বল উজ্জ্বলের জন্য যেটা পাবো, উজ্জ্বলের জন্য, উজ্জ্বলের জন্য এ সাইন থিটা ইকুয়ালস টু, এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। ডেল এক্স এর ভ্যালু কত? এন ল্যামডা। তো এখানে এর জায়গায় কি দেওয়া হয়? এর জায়গায় দেওয়া হয় ডি। আমরা যে ফর্মুলাটাকে পড়েছিলাম এ সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স, এখানে এ সাইন থিটা বলা হয় না, এখানে বলা হয় ডি সাইন থিটা। এখানে গ্রেটিং ধ্রুবক না, হয় ডি সাইন থিটা ইকুয়ালস টু ডেল এক্স। কেন ডি আনা হয় এটা আর কি আমাকে বিশাল একটা চিত্রকে প্রতিপাদন করে দেখাতে হবে, যেটার সময় আমাদের হাতে নাই। আর ওটা করেও লাভ আছে বলো? নাই, লাভ নেই। এখন আমাদের এগুলো মাথায় রেখে পরীক্ষায় বসাই মুশকিল। অন্ধকারের জন্য, অন্ধকারের জন্য ডি সাইন থিটা ইকুয়ালস টু, আচ্ছা ডেল এক্স, আমি ডেল এক্স এটা ইকুয়ালস টু কি লিখতে পারি? ডি সাইন থিটা। ডেল এক্স এর জন্য এন ল্যামডা, উজ্জ্বলের জন্য ডেল এক্স এর ভ্যালু হচ্ছে এন ল্যামডা। আর অন্ধকারের জন্য ডি সাইন থিটা এটা ইকুয়ালস টু কি? অন্ধকারের জন্য ডেল এক্স কি? 2n মাইনাস 1
ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে অন্ধকারের জন্য গ্রেটিং কর্তৃক অপবর্তনের শর্ত। তো এখানে θ1 যদি বলি, θ1 এটা হচ্ছে কি প্রথম ক্রমের অপবর্তন, θ2 যদি বলি, θ2 তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অপবর্তন। তো এখানে আমাদের θ1 θ2 এগুলো নির্ণয় করতে হবে, θ1 θ2 এগুলো নির্ণয় করতে হবে। এন এর মান যদি 0 হয়, দেখো এন এর মান যদি 0 হয় তাহলে সেটা কেন্দ্রীয় চরম বোঝাচ্ছে। এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম চরম, এন এর মান 2 হলে দ্বিতীয় চরম, এন এর মান 3 হলে তৃতীয় চরম। মানে এটা হচ্ছে প্রথম ক্রম, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম, এটা হচ্ছে তৃতীয় ক্রম, এটা হচ্ছে চতুর্থ ক্রম, এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তনের, এগুলো হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তনের ফর্মুলা। ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা উজ্জ্বলের জন্য ডি সাইন থিটা ইকুয়ালস টু এন 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অন্ধকারের জন্য। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে কি বলেছে, একটি সমতল গ্রেটিং এর প্রতি মিলিমিটারে 600টা দাগ আছে। মানে এন এর ভ্যালু দিয়ে দিছে, এন এর ভ্যালু কত আমরা পরবার লিখবো, এন এর ভ্যালু হচ্ছে 600টা দাগ পার মিলিমিটার, 600টা দাগ পার মিলিমিটার। এটা আমরা এভাবে 600 দাগ পার মিলিমিটার। তাহলে আমরা একবারে মিটারে নিয়ে নিই, তাহলে n ইকুয়ালস টু 600 ইন্টু 10⁻³ দাগ পার মিটার। দেখো মিলিমিটার ছোট জায়গা না, তাহলে ছোট জায়গাতে দাগ কম 600টা, আর মিটার বড় জায়গা না, তাহলে মিটারের দাগ বেশি হবে। তাহলে 10⁻³ দিয়ে গুণ করলাম, কারণ মিলিমিটার আর মিটারের সম্পর্ক হচ্ছে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, বা 1 মিটার সমান 10⁻³ মিলিমিটার। এখন এর উপর সোডিয়াম আলো পড়ছে, সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে। ল্যামডার মান তাহলে কি পেলাম আমরা, ল্যামডার মান হচ্ছে 5896 অ্যাংস্ট্রম। এখন বলেছে দ্বিতীয় ক্রমের অবস্থানের জন্য অপবর্তন কোণের মান কত হবে, মানে θ2 কত সেটা বের করতে হবে। দেখো এখন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অবস্থানের জন্য অপবর্তন কোণের মান কত হবে। আচ্ছা কাকতালীয় হবে না, কত হবে, কত এর কাছাকাছি হবে, কত এর কাছাকাছি হবে এটা জানতে চাইছিল। ঠিক আছে, কত এর মান কত হবে, কত এর কাছাকাছি হবে এটা জানতে চাইছিল। তো আমরা জানি আপতিত হলে দ্বিতীয় ক্রমের অবস্থানের জন্য না, এখানে হবে অবমের জন্য। আজকে খুবই টাইপিং মিস্টেক হয়েছে, দুঃখিত, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, অবমের জন্য, দ্বিতীয় ক্রমের অবমের জন্য অপবর্তন কোণের মান কত হবে। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো, একটা গ্রেটিং যেখানে দাগ সংখ্যা হচ্ছে 6 × 10⁻³ এতটা দাগ আছে প্রতি মিটারে, যে আলোটা ফেলা হয়েছে গ্রেটিং এর উপর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। দ্বিতীয় ক্রমের অপবর্তন কোণের মান কত, কিসের জন্য, দ্বিতীয় ক্রমের অবমের জন্য, তাহলে দ্বিতীয় ক্রম বলেছে, তাহলে n = 2। তাহলে অবমের জন্য যে ফর্মুলাটা পড়েছিলাম সেটা হচ্ছে ডি সাইন থিটা, এখানে 2 দিলাম, ডি সাইন থিটা। আমরা অবমের জন্য যে সূত্র ডি সাইন থিটা = 2n-1 ল্যামডা ডিভাইডেড বাই 2, অবম মানে অন্ধকার, এর জন্য এই ফর্মুলাটা পড়েছিলাম। এখন θ2 বের করতে বলছে, তাহলে ডি সাইন θ2 এটা ইকুয়ালস 10 এর মান তাহলে কত, 2 × 2 - 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ডি ইকুয়ালস আমরা কি বলতে পারি, ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n, 1 ডিভাইডেড বাই n, ডি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n সাইন θ2 এটা ইকুয়ালস টু 2 × 4 - 1 মানে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে সাইন θ2 এটা ইকুয়ালস টু কত আসছে, সাইন θ2 ইকুয়ালস টু আসছে 3, ল্যামডার ভ্যালু কত বলো তো, ল্যামডার ভ্যালু হচ্ছে 5896 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10। এখানে n যদি যায় গুণ হয়, এখানে এপাশে n গুণ হবে না, ভাগ আছে, এপাশে n গুণ হবে, তাহলে এখানে 6 × 10⁻³ ডিভাইডেড বাই 2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে,
আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করে এটা আসছে 0.053। তাহলে থিটা টু এটা ইকুয়ালস টু কত আসছে, সাইন ইনভার্স 0.053। তাহলে এটার কাছাকাছি কোন ভ্যালুটা আছে? এগুলো তো সব হচ্ছে বড়, অনেক বড়, 0.0 সামথিং, মানে এই যে ক নাম্বার অ্যান্সার, ক নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? আমাদের ক্লাস কি চলছে? থিটা, তাহলে আমরা গ্রেডিং কর্তৃক অববর্তনে আবার সাইন থিটা, এখানে গ্রেডিং ধ্রুবক না টি, সাইন থিটা ডিভাইডেড বাই টি। এখন হ্যাঁ, আমাদের ক্লাস চলছে। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? অপবর্তনের তো সব হচ্ছে বড়, অনেক বড়, 0.0 সামথিং, মানে এই যে ক নাম্বার অ্যানসার, ক নাম্বার অ্যানসার। বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের ক্লাস ঠিকঠাক চলছে। অলরাইট, আমরা ক্লাসের প্রায় লাস্টের দিকে চলে আসছি। আমাদের লাস্ট টপিক হচ্ছে সমবর্তন। সমবর্তন আলোর তরঙ্গধর্ম ব্যাখ্যা করার জন্য আরো একটা ফেনোমেনা। তো সমবর্তন কি বলে? আলোর সমবর্তন এটা কি বলে? বিভিন্ন তলে কম্পমান অনুপ্রস্থ তরঙ্গকে একই তলে কম্পমান তরঙ্গে পরিণত করার প্রক্রিয়াটাই হচ্ছে সমবর্তন। তো অনেক তলে কম্পমান যে তরঙ্গটা, সে তাদেরকে বলা হয় তল অসমবর্তিত তরঙ্গ, আর একই তলে কম্পমান তরঙ্গকে বলা হয় তল সমবর্তিত তরঙ্গ। তো এখন এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। দেখো, সমবর্তন শুধুমাত্র হয় অনুপ্রস্থ তরঙ্গের, অনুদৈর্ঘ্য তরঙ্গের হয় না। তো অনুপ্রস্থ তরঙ্গ বলতে কি বোঝাচ্ছি একটু এখানে ব্যাখ্যা করি। তোমরা এটা এসএসসি তেও পড়ছো, এইচএসসি তে যদি নাও পড়ো এসএসসি তে পড়ছো। অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। তো যে তরঙ্গের অসিলেশনটা প্রস্থ বরাবর হয় সেই তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। যেমন এটার অসিলেশনটা কোন বরাবর হচ্ছে বলতো? প্রস্থ বরাবর হচ্ছে, তাই না? এই যে এই তরঙ্গটার অসিলেশনটা প্রস্থ বরাবর হচ্ছে, এই যে প্রস্থ বরাবর উঠছে আর নামছে, তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গের অসিলেশনটা দৈর্ঘ্য বরাবর হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে তরঙ্গের অসিলেশনটা দৈর্ঘ্য বরাবর। যেমন একটা স্প্রিংকে তুমি যদি প্রসারিত করো, সেখানে স্প্রিং এর কণাগুলো যে যে স্প্রিং এর কণাগুলো দৈর্ঘ্য বরাবর কি অসিলেট হচ্ছে, তাহলে এইখানে যে তোমার তরঙ্গটা তৈরি হচ্ছে সেটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। দৈর্ঘ্য বরাবর অসিলেট হলে অনুদৈর্ঘ্য, প্রস্থ বরাবর অসিলেট হলে অনুপ্রস্থ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তন করা যায় না, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না, শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গকে সমবর্তন করা যায়, ঠিক আছে? এটা কেন যায়? কারণ একটু পরে বুঝবা, ঠিক আছে? একটু পরে দেখবা। তো সমবর্তন আসলে কি? সমবর্তন তল অসমবর্তিত আলোকে তল সমবর্তিত আলোতে পরিণত করার প্রক্রিয়া। তো এই যে অনেক তলে কম্পমান আলো বোঝাতে বলছে, ধরো এরকম এই আলোটা অনেক তলে কম্পমান আলো বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অনেক তলে কম্পমান। এটা বহুতলে কম্পমান আলো, বহুতলে কম্পমান কম্পমান বহুতলে কম্পমান তরঙ্গ। আচ্ছা, আমি যেটা অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ালাম, এখানে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গর উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ
তরঙ্গ। তো এখান থেকে আমি দেখছি অনেক জায়গায় কোশ্চেন এসছে যে নিচের কোন তরঙ্গর সমবর্তন সম্ভব নয়। অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন সম্ভব নয়। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ অপশনে দেওয়া নাই, অপশনে দেওয়া হচ্ছে শব্দ তরঙ্গ। এখন শব্দ তরঙ্গই কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার মানে অ্যান্সার হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গের সমবর্তন সম্ভব নয়। এটা হচ্ছে বহুতলে কম্পমান আলো, সিঙ্গেল তলে কম্পমান আলোকে আমরা প্রকাশ করছি এরকম দ্বারা। এটা হচ্ছে সিঙ্গেল তলে কম্পমান আলো, একটি তলে কম্পমান আলো, এগুলো হচ্ছে একটি তলে কম্পমান আলো। মানে ধরো একটা এক্সিস বরাবর আলোটা কম্পমান হচ্ছে, একটি তলে কম্পমান আলো। অলরাইট, তো সমবর্তন ঘটনাটা কি? সমবর্তনের ঘটনাটা হচ্ছে এখানে বহুতলে কম্পমান একটা আলো আমরা নিয়েছি, এটা হচ্ছে সোর্স। এখন এটাকে যখন একটা পোলারাইজারের ভেতর দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়, এটাকে কি বলা হয়? পোলারাইজার। তো পোলারাইজারকে আরো অনেক নামে ডাকা হয়, টুরমালাইন ক্রিস্টাল, মানে ক্রিস্টাল অনেক টুরমালাইন ক্রিস্টাল দিয়ে পোলারাইজার তৈরি করা হয়। পোলারাইজার কি করে? অসমবর্তিত আলোকে তল সমবর্তিত আলোতে পরিণত করে। এটা আসলে ব্যতিচার আর অপবর্তনের থ্রু হয়, ঠিক আছে? এই দুইটার আমরা ব্যতিচার অপবর্তন পড়লাম না, এই দুইটা ফেনোমেনার সংমিশ্রণ হয়। তো তল সমবর্তিত আলো যেটা আছে, তল সমবর্তিত আলো যখন পোলারাইজারকে পাস করার পর তল অসমবর্তিত যে আলোটা আছে সেটা পোলারাইজারকে পাস করার পর তল সমবর্তিত আলোতে পরিণত হয়। এরকম তল সমবর্তিত একই তলে কম্পমান আলোতে পরিণত হচ্ছে। এখন আমরা পোলারাইজার যেটা রাখছি সেটা হচ্ছে, এটা হচ্ছে পোলারাইজারের অ্যাক্সিস। এখন এখানে একটা অ্যানালাইজার রাখা হয়েছে, ঠিক আছে? অ্যানালাইজারও সেম একই জিনিস দিয়ে তৈরি, অ্যানালাইজ করা হয়। এটাকে কি বলা হয়? অ্যানালাইজ করা হয়। তো অ্যানালাইজারকে থিটা কোণে রাখা হয়েছে, ঠিক আছে? অ্যাক্সিসের সাথে থিটা কোণে রাখা হয়েছে। এটা হচ্ছে অ্যাক্সিসের সাথে থিটা কোণে রাখা হয়েছে। এটার নাম অ্যানালাইজার কেন দেওয়া হয়েছে? এটার নাম অ্যানালাইজার দেওয়া হয়েছে এই কারণে যে এটা অ্যানালাইজ করে, সেই কারণে এটাকে অ্যানালাইজার নাম দেওয়া হয়েছে। অ্যানালাইসিস করে, তাই এটাকে অ্যানালাইজার নাম দেওয়া হয়েছে। এটা থিটা কোণে রাখা হয়েছে অ্যাক্সিসের সাথে, এবং এখান থেকে কেউ ধরো কি করছে? অ্যানালাইজ করছে আসলে কি হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যখন মানে এটা তো এখানে তীব্রতা হচ্ছে আই, এখানে তীব্রতা কি? আই। আলোর তীব্রতা তল অসমবর্তিত, এই জায়গা এটা কি? তল অসমবর্তিত আলো। এটা হচ্ছে তল সমবর্তিত আলো, তল সমবর্তিত। তো পোলারাইজার দিয়ে যখন পার হয় তখন তল সমবর্তিত আলোতে পরিণত হয়। তখন এখানে এসে তীব্রতাটা হয়ে যায় অর্ধেক, অর্থাৎ I/2। এখানে হয়ে যায় কত? I/2। এটাকে আমরা প্রকাশ করি I0 দ্বারা। পোলারাইজার থেকে পাস হওয়ার পর তীব্রতাটা অর্ধেক হয়ে যায়, তল সমবর্তিত আলো যেটা অর্ধেক হয়ে যায়। এখন অ্যানালাইজার থেকে যখন এটা কি? এটা হচ্ছে অ্যানালাইজার। যখন অ্যানালাইজার থেকে পাস হয় তখন এখানে তীব্রতা আমরা ধরছি, I', ঠিক আছে? অ্যানালাইজার থেকে যখন আলোটা পাস হয় তখন আমরা তীব্রতা ধরছি কত? I', যেটা আমরা দেখছি আর কি, ঠিক আছে? এখান থেকে যে আলোটা পাস হচ্ছে তার তীব্রতা ধরছি আমরা কত? তার তীব্রতা ধরছি I', এটা ধরলাম I' তীব্রতা। তাহলে I' এটা ইকুয়ালস টু I0 cos স্কয়ার থিটা। থিটা কি? থিটা হচ্ছে অ্যানালাইজার যত কোণে রাখা হয়েছে সেটা, হচ্ছে থিটা কোণ। দেখো এখানে থিটা যদি হয় 0 ডিগ্রি, তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে I' ইকুয়ালস টু কি? I0 cos স্কয়ার 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1। তার মানে I' ইকুয়ালস টু I0, এটা পাবা। কিন্তু
থিটা যদি হয় 90 ডিগ্রি, থিটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আই ড্যাশ ইকুয়ালস টু কত পাবা? 0 পাবা, কজ 90 ডিগ্রি মান 0। তো এখানে মানে যেটা পাস হয়েছে পোলারাইজার দিয়ে সেটা হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এই পোলারাইজার দিয়ে পাস হইতে পারে না, সেই কারণে অনুদৈর্ঘ্য তরঙ্গ আসলে তল সমবর্তিত করা যায় না। অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ সেগুলোকে তল সমবর্তিত করা যায় না। তাহলে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সমবর্তন। সমবর্তন আসলে কি তল অসমবর্তিত তলকে তল সমবর্তিত তলতে পরিণত করার প্রক্রিয়াটাই হচ্ছে কি সমবর্তন। তো এখানে সমবর্তন রিলেটেড ফর্মুলা পড়লাম, সেটা হচ্ছে যখন পোলারাইজার থেকে বের হয় তখন তীব্রতা হয়ে যায় কি অর্ধেক, আর যখন অ্যানালাইজার থেকে বের হয় তখন তীব্রতা হয়ে যায় আই ড্যাশ। সেটার ফর্মুলা কি আই নট ইকুয়ালস টু কয় স্কয়ার থিটা। আই নট কি পোলারাইজার থেকে বের হওয়ার পর তীব্রতা। আশা করি বুঝতে পারছো। এবার আসি আমাদের একেবারে এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ব্রুস্টার ইকুয়েশন, ব্রুস্টারের সূত্র। তো ব্রুস্টারের সূত্র কি সেটা মানে সংজ্ঞা আকারে না পড়ে আমরা বুঝি তাহলে ভালো হবে। তো মনে করো এটা হচ্ছে কোন একটা তল, এই তলের নিচে একটা মাধ্যম আছে। এটা মনে করো একটা মাধ্যম, পানি মাধ্যম, মধু মাধ্যম, চিনি মাধ্যম, যে মাধ্যম ইচ্ছা সেটা ভাবতে পারো। এটা হচ্ছে একটা মাধ্যম। তো এটা হচ্ছে মাধ্যম বি, এটা হচ্ছে মাধ্যম বি যার মাধ্যমাঙ্ক হচ্ছে মিউ বি, ঠিক আছে, মাধ্যম বি। আর এটা হচ্ছে মাধ্যম এ, এ যার মাধ্যমাঙ্ক হচ্ছে মিউ এ। তো এখন কি হলো, এখানে এটা হচ্ছে একটা এক্সিস আঁকলাম জাস্ট। এখন এখানে একটা আলো এসে পতিত হলো, এখন এখানে একটা আলো এসে পতিত হলো। যদি একটা আলো রশ্মি এসে পতিত হয় সেটা হচ্ছে তল অসমবর্তী তল। আমরা যেটা আলো এসে পতিত হলো সেটা আমরা মনে করছি এটা একটা তল অসমবর্তী তল। তল অসমবর্তী তল এটাকে আমরা এভাবে প্রকাশ করছি, এই যে মাঝে ডট দিয়ে, এগুলো হচ্ছে তল অসমবর্তী তল। এখানেও লিখে দিই যেখানে আমরা এগুলো ডিফাইন করলাম। তল অসমবর্তী তল বহুতলে যেটা ইয়ে হচ্ছে সেটা এখানে কি থাকবে, বৃত্ত থাকবে, এটা হচ্ছে তল অসমবর্তিত। আর তল সমবর্তিত একেবারে স্ট্রেট। এগুলো জাস্ট সিম্বল, ওকে, এগুলো জাস্ট সিম্বল। তাহলে এখানে যে তোমার আলোগুলো আছে সেগুলো হচ্ছে তল অসমবর্তিত, যে তরঙ্গটা আছে সেটা হচ্ছে তল অসমবর্তিত। যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আছে এগুলো তল অসমবর্তিত। এখন এটা আপতিত হলো, তাহলে আপতিত হওয়ার পর কিছু পরিমাণ রশ্মি কি হবে, প্রতিসৃত হবে, এবং কিছু পরিমাণ রশ্মি প্রতিফলিত হবে, কিছু পরিমাণ রশ্মি প্রতিফলিত হবে। এখন এমন একটা কোণ আছে যেই কোণে আপতন হলে, যে কোণে আপতন হলে প্রতিসৃত রশ্মি, এটা কি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা কি প্রতিসৃত রশ্মি। এমন একটা কোণ আছে যে কোণ আপতিত হলে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটার কোণ কত হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ধরো থিটা পি কোণে যখন আপতিত হয়, থিটা পি এই কোণে যখন আপতন হয় তখন প্রতিসৃত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা যদি হয় তাহলে একটা ঘটনা ঘটে, খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে যে আলোটা পতিত হয়েছিল সেটা কি ছিল, তল অসমবর্তিত আলো, মানে বহুতলে যায়। কিন্তু যদি এমন কোণে আপতিত হয় যে কোণ আপতন হওয়ার কারণে প্রতিসৃত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলিত রশ্মির যে তোমার তরঙ্গগুলো সেগুলো তল সমবর্তিত তরঙ্গ হিসেবে বের হয়। এটাই হচ্ছে ব্রুস্টারের মানে থিওরি, ইকুয়েশনের থিওরি। পরে আমরা ইকুয়েশনটা দেখব, ব্রুস্টারের সূত্রটা দেখব। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে এই থিটা পিটাকে বলা হয় সমবর্তন কোণ। থিটা পিটা কি, সমবর্তন কোণ, সমবর্তন কোণ। অর্থাৎ যে কোণে আপতন হলে প্রতিসৃত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এবং এর ফলে প্রতিফলিত রশ্মিটা তল সমবর্তিত আলোতে পরিণত হয়, সেই কোণটাই হচ্ছে কি সমবর্তন কোণ। তো আমরা জানি স্নেলের সূত্র অনুসারে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আপতন কোণ ও প্রতিফলন কোণ সেম, থিটা পি এটা হলো এটাও থিটা পি, এটা আমরা ধরলাম কোণ আর, এটা ধরলাম আর। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি এ মিউ বি, এটা ইকুয়ালস টু কি বলতো,
সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি আর এটা হচ্ছে এ মিউ বি, এটা বেসিক সূত্র। তাহলে এ মিউ বি ইকুয়ালস টু সাইন থিটা পি সাইন আর। এখানে আমরা এটা বলতে পারি যে দেখো থিটা পি 90 ডিগ্রি আর আর এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত, এই যে ফুল কোণটা কত 180 ডিগ্রি, তাহলে তিনটা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 180। তাহলে এখানে থিটা পি প্লাস সরি আর ইকুয়ালস টু কত হচ্ছে, আর ইকুয়ালস টু যদি 90 মাইনাস থিটা পি পাশে পার করো তাহলে আর ইকুয়ালস টু এখানে কত পাচ্ছি 90 মাইনাস থিটা পি, এটা পাচ্ছ। তাহলে আর এর জায়গায় 90 মাইনাস থিটা পি যদি আমি বসাই তাহলে সাইন 90 মাইনাস থিটা পি এটা যদি বসাই তাহলে আমরা যেটা পাই এ মিউ বি এটা ইকুয়ালস টু সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস থিটা পি মানে কত কস থিটা পি সাইন থিটা পি ডিভাইডেড বাই কস থিটা পি মানে কত টেন থিটা পি ইকুয়ালস টু এ মিউ বি। এটাই হচ্ছে বুস্টারের ইকুয়েশন। তো বুস্টার ইকুয়েশন আমরা কিভাবে নিয়ে আসলাম, সেটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে মাধ্যম এ, এটা হচ্ছে কি হালকা, এটা হচ্ছে কি ঘন মাধ্যম। হালকা থেকে ঘন মাধ্যমে যখন কোনো রশ্মি আপতিত হয় তখন যে আপতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মিটা তল সমবর্তী তলতে পরিণত হয়। তো এই আপতিত রশ্মির কোণটাই হচ্ছে সমবর্তন কোণ। এখন সমবর্তন কোণ নির্ণয়ের জন্য আমাদের এই বুস্টারের ইকুয়েশনটা প্রয়োজন হয়। এ মিউ বি কি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি এটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিটা পিটা কি সমবর্তন কোণ। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের ব্রুস্টার ইকুয়েশন। এই যে এটা হচ্ছে ব্রুস্টার ল, এটা হচ্ছে ব্রুস্টার ল। অলরাইট, এবার দেখো আমাদের রিলেটেড একটা ম্যাথ। হীরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণ আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। হীরকের সমবর্তন কোণ কত? হীরকের সমবর্তন কোণ কত? আচ্ছা, হীরকের সমবর্তন কোণ এখানে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। সমবর্তন কোণ কত? আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা একটু ভুল হয়েছে মেবি, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু ভুল হয়েছে, আসল কোশ্চেনটা কি ছিল আমি একটু, আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি সলভ করলাম না, এই কোশ্চেনটা ভুল। আমাদের কি করা থাকবে, তোমার মাধ্যমাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, সমবর্তন কোণ নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা কি ছিল আমি জাস্ট একটু দেখি। আমি এটা কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি, আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেটা আছে সেখান থেকে সাস্টে এখান থেকে কোশ্চেন আসেনি, ঠিক আছে? বাট এই টপিকসটা যেহেতু আমাদের আছে তো আমরা পড়বো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো আমি যে কোশ্চেনটা এখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। আমার মনে হয় এই কোশ্চেনটা ভুল আছে। একেবারে লাস্টের টপিক সমবর্তন। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিয়েছি কোথা থেকে, এই যে ও আচ্ছা 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 আচ্ছা,
ভুল নাই, ঠিক আছে, কোশ্চেনটা ঠিক আছে, আমাদের ভুল নাই, কোশ্চেনটা ঠিক আছে, আমি জাস্ট মানগুলো ঠিক আছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, হীরকের পৃষ্ঠতলে 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে হীরকের সমবর্তন কোণ কত? তাহলে থিটা পি, আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত, থিটা পি ইকুয়ালস টু 60 ডিগ্রি, এবং তোমার যেটা প্রতিসৃত মানে প্রতিসৃত রশ্মি সেটা হচ্ছে 12 ডিগ্রি। বোঝো বিষয়টা, আমি বুঝে বলছি। এটা হচ্ছে তল, এটা হচ্ছে হীরা, আর এটা হচ্ছে বায়ু। বায়ু থেকে হীরা মাধ্যমে কি হয়েছে, আপতিত হয়েছে একটা রশ্মি, এই রশ্মিটা আপতিত হয়েছে। এটা আমরা একটা লম্ব আঁকছি, তলে তলে একটা লম্ব আঁকছি। তো একটা থিটা পি কোণে ধরো আপতিত হয়েছে। এর এখন প্রতিসৃত হয়েছে কত কোণে? প্রতিসৃত হয়েছে আর কোণে, আর কোণে প্রতিসৃত হয়েছে। আচ্ছা, থিটা কোণে আপতিত হয়েছে, ধরুন থিটা পিতে হচ্ছে সমবর্তন কোণ, থিটা থিটা কোণে আপতিত হয়েছে এবং আর কোণে প্রতিসৃত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বায়ু মাধ্যম এটাকে আমরা বলছি হচ্ছে এ মাধ্যম, আর হীরা মাধ্যম এটাকে বলছি আমরা বি মাধ্যম। তাহলে এ মিউ বি এটা ইকুয়ালস টু কি বলতে পারি, এ মিউ বি ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আর, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আর। তাহলে এ মিউ বি সাইন থিটা কত, সাইন 60 ডিগ্রি সাইন 12 ডিগ্রি, এটা আমরা পেলাম। তাহলে এ মিউ বি এর ফর্মুলা হচ্ছে সাইন 60 ডিভাইডেড বাই সাইন 12, সাইন 60 ডিভাইডেড বাই সাইন 12, তাহলে আমাদের আসে 4.16, এটা হচ্ছে এ মিউ বি এর ভ্যালু। এখন আমাদের সমবর্তন কোণ এটা নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা ছিল tan থিটা পি, এটা ইকুয়ালস টু কি, এ মিউ বি। তাহলে থিটা পি এটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স এ মিউ বি। তাহলে এ মিউ বি এর ভ্যালু কত, 4.16। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি এখানে, অ্যান্সার হচ্ছে tan ইনভার্স 4.16, tan ইনভার্স 4.16, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অলরাইট, আমাদের প্রায় আমরা কতটা 23টা স্লাইড শেষ করছি। তো আমরা মানে এই চ্যাপ্টারের খুঁটিনাটি সব কিছুই পড়ছি, ঠিক আছে, এভরিথিং। তো আমি যেটা নিলাম আর কি, ক্লাস যা যা পড়েছি সব কিছু পিডিএফ আকারে আমি স্লাইড দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এখন কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলা, ঠিক আছে। সাস্টের যে কোশ্চেন ব্যাংক আছে সেটার বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে ফেলা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কি কোনো প্রবলেম আছে কিনা? কারো কি কোনো প্রবলেম আছে? কেউ কি আছো? কেউ কি আছো? এভরিথিং। তো আমি যে নিলাম আর কি, ক্লাস যা যা পড়েছি সব কিছু অলরাইট, অলরাইট। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের সবকিছুই এই চ্যাপ্টারে আমি সবকিছু এই চ্যাপ্টারে কভার করেছি আজকের ক্লাসে, যা যা ইউনিভার্সিটিতে আসতে পারে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। তো তোমাদের কাজ হচ্ছে এখন বাকি কোশ্চেনগুলো নিজেরা সলভ করা, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই পোস্ট করবা, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।